গুড। 1 থেকে 30 পর্যন্ত সমস্যা নেই। আমার মনে হচ্ছে যে ভাইয়া সমুদ্র। ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে পরবর্তী এরিয়াতে চলে যাচ্ছি। পরবর্তী এরিয়াটা হচ্ছে 30 থেকে 41। 30 থেকে অর্থাৎ 31 থেকে 41। খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন এইটুকুর ভিতর কি কি সমস্যা আছে। পঁয়ত্রিশ, আর দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে কি কি সমস্যা রয়েছে। গুড। একজন একবার লিখলে ওটা আবার লেখার দরকার নেই। গুড। তাহলে আমরা 35 নম্বর অঙ্কটা নিয়ে কথা বলবো। 37। গুড। খুব দ্রুত আপনারা কমেন্ট করবেন যে কোনটা কোনটা সমস্যা। তাহলে 35 নম্বর অঙ্কে মূলত কি বলা হচ্ছে? বলা হচ্ছে একটি সংখ্যা 560 থেকে, যে একটি সংখ্যা 560 থেকে যত কম 380 থেকে তার 3.5 গুণ বেশি। 380 থেকে 3.5 গুণ বেশি। একটু এদিকে লিখলে ভালো হতো। হ্যাঁ, ওকে। 380 থেকে তার 3.5 গুণ বেশি। বলা হচ্ছে সংখ্যাটি কত? আমাদের সংখ্যাটা জানতে চাওয়া হয়েছে। সংখ্যাটি জানতে চাওয়া হয়েছে অঙ্কে। এখানে প্রথমত আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে। দেখেন, একটি সংখ্যা 560 থেকে যত কম, অর্থাৎ আপনি যদি 560 থেকে যদি ওই সংখ্যাটিকে বিয়োগ করেন, অর্থাৎ আমি সংখ্যাটিকে ধরে নিচ্ছি প্রথমত যে এই যে সংখ্যাটা আমি ধরে নিচ্ছি এটা এক্স। তাহলে 560 থেকে যত কম মানে 560 থেকে যদি আমি এই এক্সটা বিয়োগ দিই তাহলে একটা ফলাফল আপনার বের হবে। ঠিক আছে, একটা ফলাফল আসবে 560 থেকে যদি আমি ওই সংখ্যাটা বিয়োগ দিই। যেহেতু এখানে তুলনা করা হচ্ছে একটি সংখ্যার 560-এর মাঝে, যে এর থেকে যত কম, তাহলে কম আমরা কম বেশি পাই মূলত বড়টা থেকে ছোটটা বিয়োগ করে। ঠিক আছে, ওকে। এখানে আমাদের 37 নম্বরটাও সমস্যা, তাই না? সরি, 39 নম্বর। ওকে, দেখেন এরপর আমরা কি করব। তারপর বলছে 380 থেকে তার 3.5 গুণ বেশি। অর্থাৎ 380 থেকে যদি আমি আবার দেখি যে ওই সংখ্যাটায় 380 যদি আমার যেটা দেওয়া আছে সেটার থেকে যেমন এই সংখ্যা থেকে এক্সট্রা একটা নির্দিষ্ট পরিমাণ কম ছিল, যে ফলাফলটা এটি হচ্ছে কম। আবার একইভাবে যদি ওই সংখ্যাটা থেকে, আমি আবারও বলছি, ওই সংখ্যাটা থেকে অর্থাৎ এক্স থেকে যদি 380 বিয়োগ করেন তাহলে এখানে একটা ফলাফল আপনি পাচ্ছেন। এখানে একটা ফলাফল পাচ্ছেন। তো
আমরা জানি যে এর আগে আমরা একটা জিনিস জানতাম, এই ফলাফলে আমাকে বলা হচ্ছে এটা হচ্ছে বেশি, তাই কিনা? আমরা এর আগে অঙ্কে যেটা জানতাম, যত বেশি তত কম, অথবা যত কম তত বেশি। আমরা এর আগে অঙ্ক এরকম যদি থাকতো তাহলে সমান চিহ্ন ব্যবহার করতাম, কিন্তু এখানে এইভাবে বিয়োগ করার ফলে যেটা আসলো, এখানে যতটুকু কম বেশিটা তত না, বলছে 3.5 গুণ বেশি। অর্থাৎ এই যে রেজাল্ট আছে না, এখানে 3.5 গুণ বেশি। 3.5 গুণ মিনস আমরা যদি হিসাব করি, মূলত এত বেশি আছে, এত বেশি আছে। কোথায়? এই যে রেজাল্টটা, এই ফলাফলটা আর এই ফলাফল যদি তুলনা করি তাহলে এই পাশে এত বেশি আছে। তার মানে বেশি থাকায় নিশ্চিতভাবে পাল্লাটা দেখা যাচ্ছে যে এদিকে হেলে হেলে যাচ্ছে। যেহেতু আমার কি এদিকে বেশি, তার মানে পাল্লাটা স্বাভাবিকভাবে আমার কি এদিকে হেলে যাবে, তাই কিনা? এখন যত আর তত যদি বেশি থাকতো তাহলে পাল্লাটা হেলে যেত না। যেহেতু যত ততর বাহিরেও 3.5 গুণ বেশি বলছে, দেখেন। আরে যদি এখানে এটা না বলে বলতো তত বেশি, তাহলে তো এটাই হয়ে যেত, এটা সমান এটা, আমরা সমান চিহ্ন বসিয়ে দিতাম, অঙ্ক হয়ে যেত। কিন্তু সেটা না বলে তারা ওই তত বেশিটাকে 3.5 গুণ এখানে বলছে যে এই জায়গায় আমার 3.5 গুণ বেশি আছে। কত বেশি আছে? 3.5 গুণ। এটা অলরেডি বেশি আছে। তাহলে আপনি যদি নেকটি দিয়ে মাপতেও যেতেন, এদিকে অলরেডি 3.5 গুণ বেশি আছে, তাহলে আপনি কি করতেন? এই পাশের রেজাল্ট যেটা আসছে এর সাথে 3.5 গুণ গুণ করে দিতেন। ফলে তখন এটা কি হয়ে যেত? এরকম সোজা হয়ে যেত, এরকম সোজা হয়ে যেত। কথাটা ক্লিয়ার? যেহেতু এদিকে এখন 3.5 গুণ গুণ করে দেওয়ার ফলে এটা উপরে উঠবে, এটা নিচে নামবে, তার মানে দুটো সমান হয়ে যাবে। ক্লিয়ার? এই কারণে এই আমাকে আপাতত কমেন্টে জানাতে হবে যে আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা। আপনাদের প্রবলেম সলভ ক্লাসটিতে আপনাদের রেসপন্স নিয়ে নিয়ে আমি সামনে এগোতে চাই। হ্যাঁ, কমেন্ট করেন যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা। এখন এই জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, এই জায়গায় যেহেতু ফলাফলটা এই পাশে যেহেতু 3.5 গুণ বেশি, তাই কিনা, সঙ্গত কারণে আমরা এই পাশে এটা গুণ করে দিলে এটা ঠিক হবে। তাহলে এই পাশে আমার কি হবে? সমান হবে। এই পাশে আমার কি হবে? সমান হবে। বেশ, এটি হচ্ছে শর্ত মতে, এটি হচ্ছে মূলত আমাদের কি শর্ত মতে। এবার খেয়াল করেন, এখন আর আমরা এটি আশা করি আপনি সমাধান করলেই পেয়ে যাবেন। এটি সমাধান করবেন, সমাধান করলেই ইনশাল্লাহ পেয়ে যাবেন। তাহলে সেই ক্ষেত্রে যে এক্স এর মানটা সেটি হচ্ছে আমাদের উত্তর। এক্স এর মানটা বের করবেন, আশা করি এখানে কারো সমস্যা হওয়ার কথা না। এরপর আপনারা 37 নম্বর অঙ্কটা দেখেন। 37 নম্বর, আমাদের 37 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? এবার 37 নম্বর অঙ্কে বলা হচ্ছে সেম অঙ্ক, খুব একটা কঠিন কিছু না। মিনহাজুল ইসলাম, আপনি বুঝতে পেরেছেন কিনা জানি না, এটি তো ডিটেলস। হ্যাঁ, আমি যেটা করলাম এটা কিন্তু ডিটেলস। এখন আপনার কাজ হচ্ছে এটা সমাধান করা। দেখুন, এটা কিন্তু আমরা ডিটেলস করলাম, আপনার কাজ কি এটা সমাধান করা। তাহলে উপরে 7 দেখেন 560 এক্স, নিচে 2, এভাবে আপনার কাজ হচ্ছে কি এটা ডিটেলস সমাধান করবেন। সমাধান করলে এটা আড়াআড়ি গুণ করবেন, এটা গুণ করলেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা এটা করে নেবেন। তাহলে দেখেন এভাবে সমাধান করলেই অঙ্কটা চলে আসবে, রেজাল্টটা চলে আসবে। কথাটা ক্লিয়ার?
ওকে, এইটুকু আপনাদের হোমওয়ার্ক করতে হবে, বাসায় ট্রাই করতে হবে, একবার না হলে বারবার চেষ্টা করবেন। কারণ হচ্ছে এটা ক্যালকুলেশন, এটা অঙ্ক না। অঙ্ক হচ্ছে আমি যেটা বুঝালাম, একটু ট্রাই করবেন। ঠিক আছে, এবার আমাদের 37 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 37 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি সংখ্যা 31 থেকে যত বেশি, 31 থেকে যত বেশি 55 থেকে তত কম। এটা তো আপনারা জানেন, যে আমি জানি না যে আপনারা এটি কেন বুঝতে পারেননি। কারণ আমরা জানি যত বেশি আর যত কম থাকে, এটা সংখ্যাটা মূলত থাকে গড়। সংখ্যাটা মূলত কি থাকে? গড়। যেমন 31 আর এখানে প্লাস কত, 55, এই দুটোর গড় যদি আমরা বের করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে এখানে কত আছে? 6, 8, 2, 4, 3, এটি হচ্ছে আমাদের উত্তর। প্লিজ দেখেন, এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। আমার মনে হয় আপনারা যারা 37 নম্বর অঙ্কটা কথা দাবি করেছেন, সম্ভবত তারা পুরো ক্লাসটি দেখেননি। এটি হচ্ছে আমার ধারণা, কারণ এটি খুবই সহজ অঙ্ক, যে যত তত কনসেপ্ট থাকলে আমাদের ওই সংখ্যাটা হবে মূলত তাদের গড় যে জায়গায় গিয়ে থামবে ওই জায়গায়। আমি রিকোয়েস্ট করবো আবার মূল ক্লাসটি দেখবেন। ওকে, এখানে 39 নম্বর অঙ্কটা দেখেন। 39 নম্বর অঙ্কটা, 39 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি সংখ্যা 742 থেকে যত বড়, 830 থেকে তত ছোট। এটাও সেম, দুটো অঙ্কই সেম। আপনারা যখন অঙ্ক করবেন, অঙ্কর বেসিকটা বোঝার চেষ্টা করবেন, তারপর জাস্ট সে অনুসারে এগোবেন। অনেকে আছেন যে অঙ্কগুলো নিয়মিতভাবে করতে চান না, বেশি সময় দিতে চান না, কোনোটা চেহারা একটু জটিল মনে হলেই আপনি ওটা রেখে দেন। এভাবে কিন্তু অঙ্ক হবে না। আপনাকে একবার, দুবার, অনেকবার পর্যন্ত ট্রাই করতে হবে। 830, 830 এটার গড় করবেন। তাহলে 700, 700, 1400, 1500, 1570, 2, 72, 1500 কত, 72, অর্থাৎ 2, 7, 8, 15। তাহলে আমার 7, 8, 6, অর্থাৎ এখানে আমাদের লাস্টেরটা উত্তর হবে। ঠিক আছে, লাস্টেরটি উত্তর হবে 786। এবার আমরা একটু পরের ধাপে যাব। ঠিক আছে, এবার বলুন আমি 31 থেকে 41 পর্যন্ত আরো কোনো সমস্যা রয়েছে কিনা প্লিজ। আরেকটা বিষয় আমি একটু বলি, আপনারা বিষয়টা মাথায় রাখবেন। অনেকেই আছেন যে ঠিক আছে, আমি তো ক্লাসটি করিনি, অথবা কোনো কারণে মিস করেছি। ঠিক আছে, এই নাম্বারগুলো যদি এক দুটো করে অঙ্ক আমি সমস্যা হিসেবে উত্থাপন করি, তাহলে তো স্যার ওটা করে দিলে আমার হয়ে যাচ্ছে। দেখুন, এরকম যারা অলস রয়েছেন তাদেরকে আমি সাপোর্ট দেব না, এটা আমার এথিক্সের ভিতর নেই। যারা বারবার করার পরেও বুঝতে না পারেন, আমি তাদেরকে সাপোর্ট দিতে চাই। এর কারণটা হচ্ছে আপনি যে অলসতা নিজে করছেন সেটা আমার উপর চাপিয়ে দেবেন, সেটা কিন্তু আমি নেব না। আর সেটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাসও করি না, কারণ আপনি এমনিতেও গণিত পারবেন না, অন্যভাবেও পারবেন না। আপনার কাজ হচ্ছে ক্লাসটা দেখবেন, দেখার পর যদি কোথাও বুঝতে না পারেন, দেন আমি আপনাকে সাপোর্ট দেব। অর্থাৎ যারা পরিশ্রমী তারা একবার, 10বার, 20বার না বুঝলেও আমি সাপোর্ট দেব। ঠিক আছে, এবার তাহলে আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। 42 থেকে আমরা এবার দেখব 69 পর্যন্ত, না একসাথে এত অঙ্ক এরিয়া বলবো না। 42 থেকে 52, 42 থেকে 52 কমেন্টে জানান। 42 থেকে 52 কমেন্টে জানিয়ে দিন। 42 থেকে 52, 42 থেকে 52। আর আমাদের গত ক্লাসটি যেটা আটকা পড়েছিল, সেটা কিন্তু আমরা পুনরায় ভিডিওটা আপলোড করেছি, একটু ভালো করে খেয়াল করেন। 35 নাম্বার,
না 35 এখন আর সমাধান করব না, আমরা 35 পার হয়ে আসছি এবং এটা অলরেডি আমরা সমাধান করেছি। আপনি হয়তো ক্লাসে পরে জয়েন করেছেন। আমি কিন্তু আবারও বলছি, প্লিজ আপনারা নিয়ম ফলো করেন। নিয়ম ফলো না করলে প্রবলেম সলভিং ক্লাস করানো সম্ভব না। আমি মূল ক্লাসে যতটা উদার থাকি, প্রবলেম সলভিং ক্লাসে এতটা উদার থাকবো না। কারণ হচ্ছে এখানে আপনি অঙ্ক করার পর কিন্তু ক্লাসটিতে জয়েন করেছেন। ঠিক আছে, 43 নম্বর। 43। ওকে, ঠিক আছে, আমরা এবার 43 নম্বর অঙ্কটা দেখব। 43 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 43 নম্বর অঙ্কে বলা হচ্ছে এখানে দুটি ক্রমিক ঋণাত্মক জোড়পূর্ণ সংখ্যা, দুটি ক্রমিক ঋণাত্মক জোড়পূর্ণ সংখ্যা, তাই না? এখানে খেয়াল করে দেখেন যে গুণফল 24, তবে বড় সংখ্যাটি কত? মানে আমাদের দুটি ক্রমিক যে ঋণাত্মক জোড়পূর্ণ সংখ্যা, আমরা কিন্তু এই ব্যাপারে বলেছিলাম যে আমরা 1 2 3 4 -1 -2 -3 -4, এগুলো কিন্তু আমার এটা ধনাত্মক সংখ্যা, এটা ঋণাত্মক সংখ্যা, রাইট? আমি বলেছিলাম যে এখানে যদি খেয়াল করে দেখেন, এটা হচ্ছে জোড় ধনাত্মক, এটা হচ্ছে জোড় ঋণাত্মক, রাইট? মজার ব্যাপারে একটু খেয়াল করে দেখেন, আপনি যদি -4 এর সাথে -2 গুণ করেন তাহলে রেজাল্ট 8। মজার ব্যাপার হচ্ছে 2 এবং 4 এই দুটো যদি গুণ করেন তাহলে রেজাল্ট কি 8। তার মানে যে কোনো সংখ্যাকে এটি দুটি সংখ্যার, দুটো পজিটিভ অথবা নেগেটিভ সংখ্যার গুণফল আকারে লেখা যায়। যেমন মাত্রই বললাম, এটার গুণফল যেটা হবে 8, একইভাবে পজিটিভ দুটো ধনাত্মক সংখ্যার গুণফলও সেম হবে। এখন আমাকে বলা হচ্ছে 24 এমন দুটি জোড়পূর্ণ মানে জোড় ঋণাত্মক জোড়পূর্ণ সংখ্যার গুণফল যাদের গুণফল 24 হবে। তাহলে এটাকে আমরা কিভাবে দেখব? আমরা এটাকে যদি খেয়াল করে দেখি যে 4 6 24, এখন আপনি বলতে পারেন আপনি এটা কিভাবে নিলেন। আসলে 24কে যদি আপনি উৎপাদকে বিশ্লেষণ করেন, 24কে যদি আপনি উৎপাদকে বিশ্লেষণ করেন, 12 দুগুণে 24, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, দেখেন দুটি ক্রমিক জোড় আনতে গেলে 4 6 বাহিরে আপনি আনতে পারবেন না এই কয়টা উৎপাদক থেকে। তো এটাকে আপনাকে চর্চা করতে করতে অভিজ্ঞ হতে হবে। এখন এটা তো ধনাত্মক, আর আরেকটা সুযোগ আছে এটা, তাই কিনা? তাহলে এই দুটোর গুণফল আর এই দুটোর গুণফল 24 হবে। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু আমার ঋণাত্মক বলছে, এটা বাদ, তার মানে এই দুটো। এখন এদের ভিতর উত্তর চাইছে সবচেয়ে বড় সংখ্যাটা, সবচেয়ে বড় সংখ্যাটা উত্তর চেয়েছে। তাহলে আপনারা একটা জিনিস জানেন, যেটি আমি এর আগেও বলেছি, যে নেগেটিভ সংখ্যার ক্ষেত্রে চেহারায় যত ছোট মানে তত বড়। চেহারায় যত ছোট মানে তত বড়, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। চেহারায় যত ছোট মানে তত বড়, রাইট? তাহলে -4 আর -6 এর ভিতর চেহারায় ছোট -4, তার মানে এটা মূলত বড় আর এটি মূলত ছোট। তাহলে অঙ্কে চেয়েছে বড় সংখ্যাটা কোনটা, তার মানে বড় সংখ্যা কোনটা? -4। ঠিক আছে, ওকে। এবার আমরা 44 নম্বর অঙ্কটা দেখব। এটি বুঝতে পারছেন কিনা এটা আগে কমেন্টে জানান। এটি বুঝতে পেরেছেন কিনা কমেন্টে একটু জানান, আমি পরের অঙ্কটা দেখব।
45। দ্রুত কমেন্টে জানাতে হবে প্লিজ। ঠিক আছে, 52 নম্বর আছে, তাই না? ওকে, তাহলে এটি আমাদের শেষ। এবার 44 নম্বর অঙ্কটা দেখেন। 44 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 44 নম্বর অঙ্কে বলা হচ্ছে দুটি সংখ্যার গুণফল 162। দুটি সংখ্যার গুণফল হচ্ছে 162। এখন একটা শর্ত দেওয়া আছে। এখন দুটি সংখ্যার গুণফল 162, এটা যদি হতো তাহলে ইটস ওকে। এখানে শর্তটা হচ্ছে এই দুটি সংখ্যা, একটি যে বৃহত্তম যে সংখ্যাটা থাকবে ক্ষুদ্রতম সংখ্যাটার দ্বিগুণ হবে। তার মানে এখানে যদি আমি এক্স ওয়াই এই দুটো সংখ্যার গুণফল এটা ধরি, তাহলে আমি যদি এটাকে বড় সংখ্যা ধরি, এটাকে ছোট সংখ্যা ধরি, তাহলে এই ছোট সংখ্যার কে 2 গুণ করলে আমাদের এই বড় সংখ্যাটা হবে। অর্থাৎ ওই দুটো সংখ্যার গুণফল, তার মানে ছোট সংখ্যার মান যদি আমার 1 হয়, তাই কিনা? ভালো করে খেয়াল করে দেখেন। তাহলে বড় সংখ্যার মানটা আমার কত হবে? যেহেতু এটার দ্বিগুণ, এটার দ্বিগুণ হবে কত? তাহলে 2। এটা যদি, যেহেতু সবসময় এটার মানটা কত হবে? এই বড় সংখ্যার মানটা হবে যে ওয়াই এর দ্বিগুণ। তাহলে এটা যদি 2 হয়, তাহলে আমার কত হবে? এক্স এর মান কত হচ্ছে? 4 হচ্ছে, তাই কিনা? আর এটা যদি আমার কি হয়? 9 হয়, তাহলে এটা কত হবে? 2 × 9। তার মানে হচ্ছে কি আমার এক্স এর মান হবে কত? 18। কথাটা ক্লিয়ার? সেই ক্ষেত্রে আমার এক্স এর মান আসবে 18। ক্লিয়ার? এখন এই টাইপের অঙ্ক হচ্ছে এটা। এখন বিষয়টা হচ্ছে যেটা, যে শর্ত অনুসারে আপনি ভাঙানোর পূর্বে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেবেন। কারণ দুটি সংখ্যা গুণ আকারে আছে, এটা তো আপনি জানেন না কোন দুটি সংখ্যা। তাহলে এটি যদি হিসাব করেন, দেখেন 9 9 81। আপনি হয়তো বলতে পারেন যে স্যার এখানে 3 দিয়ে দিলেন না কেন? কারণ আমি যখন দেখলাম 9 9 81, তখন শর্তটা আমার মনে হয়ে গেল যে এখানে যে রেজাল্টটা আসবে, তাই কিনা, এই রেজাল্টটার দ্বিগুণ হবে এই সংখ্যাটা। তাহলে আমি যদি ছোট সংখ্যাটা 9 নেই, তাহলে বড় সংখ্যাটা এর দ্বিগুণ। দেখেন দ্বিগুণ অটো হয়ে যাচ্ছে যদি 18 হয়। এই দুটো সমান হচ্ছে 18, এটা হচ্ছে 9। তাহলে এটার দ্বিগুণ, এটা ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা। বেশ, আমি পেয়ে যাচ্ছি। তাহলে বৃহত্তম সংখ্যাটা হবে আমার কত? 18। এবার একটু কমেন্টে জানান যে আপনি বুঝতে পেরেছেন কিনা, প্লিজ একটু দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। আর আরেকটু বিষয় আমি একটু বলি যে আপনারা যারা এই কোর্সটি করতেছেন, আমরা এই কোর্সটিতে আপনাদের ধারাবাহিকভাবে ব্যাপক থেকে ব্যাপকতর সাপোর্ট ইনশাল্লাহ নিয়ে আসব। তো এই ক্ষেত্রে আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো যে আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে, ক্লাসমেট, জুনিয়র অথবা সিনিয়র ভাই যারা রয়েছে, যাদের গণিতের সমস্যা রয়েছে, তাদেরকে আপনি রিকমেন্ড করতে পারেন। আপনার রিকমেন্ডেশনের কারণে আমার মনে হয় যে তার গণিত ভীতিটা দূর হবে। আর ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্ট দিতে আগ্রহী। তো এই ক্ষেত্রে আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারেন, কারণ আমরা একটি শক্তিশালী প্ল্যাটফর্ম করতে চাই এবং এই প্ল্যাটফর্মটি অবশ্যই বেকার বান্ধব হবে। ইনশাল্লাহ আমাদের ইচ্ছে আছে যে আমাদের যে 44তম BCS এর 2 নম্বর যে ব্যাচটি শুরু করব আমরা, ওই ব্যাচটির ক্লাসও কিন্তু আমরা এই গ্রুপেই নেব। তার মানে কি আপনি বারবার, আমরা যতবার ক্লাস শুরু করতে পারবো ততবারই আপনারা লাইভ ক্লাসগুলো ফ্রি পাচ্ছেন। ঠিক আছে? আর এখানে বলছেন আপনার বই চট্টগ্রামে কখন পাচ্ছি? আমার কোন বইটি? যদি ম্যাথ টিউটর বলেন তাহলে ম্যাথ টিউটর এই মাসের শেষের দিকে পাওয়া যাবে। আর যদি ইংলিশ টিউটর বলেন, এটা আগামী এই সপ্তাহে আপনারা 1-2 দিনের ভিতর ইনশাল্লাহ পেয়ে যাবেন। হ্যাঁ,
এখানে এই অঙ্কটার রিটেন ফরম্যাটের কোনো দরকার নেই, কারণ এখানে রিটেন ফরম্যাটই এটা, আমি যেটা করেছি এটাই রিটেন ফরম্যাট। আপনারা অনেক সময় গণিত সম্পর্কে একটা ভুল ধারণা রাখেন যে কোনো অঙ্ক দেখা মাত্রই একটা মেন্টাল এবিলিটির অঙ্ককেও মনে করেন যে এটা রিটেন ফরম্যাট হবে, অথবা যে অঙ্কটা জাস্ট একটা যুক্তি এই অঙ্ককেও যথারীতি আপনারা মনে করেন যে এভাবে হতে পারে। আসলে বিষয়টা এরকম কিছুই না। তারপরেও আপনি দুটি সংখ্যা যদি শর্ত অনুসারে ধরেন, তাহলে একটি যদি বড় সংখ্যাটা যদি এক্স মানে ছোট সংখ্যাটা যদি এক্স হয়, দেখেন ছোট সংখ্যাটা যদি এক্স হয় তাহলে বড় সংখ্যাটা হবে কি 2x, যেহেতু এর দ্বিগুণ। তাহলে এই দুটো যদি আপনি গুণ করেন, এই দুটো যদি গুণ করেন তাহলে 2x স্কোয়ার হচ্ছে, রাইট? 2x স্কোয়ার হচ্ছে। তাহলে 2x স্কোয়ার সমান সমান হচ্ছে 162। তাহলে 2 দিয়ে যদি কাটেন তাহলে এখানে কত হচ্ছে 81। সুতরাং x এর মান হচ্ছে কত 81, 9। ক্লিয়ার? তাহলে এটি হচ্ছে অঙ্ক, অর্থাৎ তাহলে x এর মান যদি 9 হয় তাহলে এটি হবে 18। এটি হচ্ছে রিটেন অঙ্ক, আর কিছু না। না, এখানে সেকেন্ড বেসটা রিটেন না, রিটেন বেস হবে না, কারণ আমরা রিটেনের জন্য আলাদা বেসই রাখবো। আমাদের কথা হচ্ছে এই গ্রুপগুলিকে বিশালভাবে এক একটা আর্কাইভ করে তোলা, যাতে করে আপনি আজীবন যতদিন বেকার যতদিন ক্লাস ততদিন আমরা এরকম একটি প্ল্যাটফর্ম আসলে ক্রিয়েট করতে চাচ্ছি, যেখানে যত বেশি ব্যাচ হবে আপনাদের জন্য তত লাভ। এবার 44 নম্বর অঙ্কটা আপনারা এটি পারবেন ইনশাআল্লাহ। এবার 45 নম্বর অঙ্কটা দেখেন। 45 নম্বর যে এখানে বলা হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 60 হলে তাদের যোগফল কত। আমার মনে হয় এই অঙ্কটা আপনারা আমার মূল ক্লাসটি করেননি, তবে এখানে বলছেন যে শর্টকাট। আমি আপনাদেরকে বলি, গুণফলের অঙ্কের ডিটেলস যেটা রিয়েল মেথড সেটা বইতে উল্লেখ করা আছে, আপনারা দেখেছেন বিস্তারিত নিয়ম যেটা। বাট আমি যেভাবে আপনাদের মূল ক্লাসের সমাধান দিয়েছি এটাই হচ্ছে শর্টকাট, এর চাইতে আর শর্টকাট লেখার সুযোগ নেই। আমি যেটা সমাধান দিয়েছি এটাই হচ্ছে শর্টকাট, কারণ এই অঙ্কটার মিনিমাম রেঞ্জই হচ্ছে এরকম 3, 4, 5, এটিকেই শর্টকাট আমরা বলে থাকি। ওকে, তো এর বাইরে আমাদের শর্টকাট নেই, সঙ্গত কারণে এই টাইপের অঙ্ক আসলে আপনাকে এইভাবেই করতে হবে। আমি মনে হয় কথাটা বোঝাতে পারছি যে এটি হচ্ছে শর্টকাট, এর বাহিরে শর্টকাটের সুযোগ নেই। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, এবার 52 নম্বর অঙ্কটা আমরা দেখব। 52 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 52 নম্বর অঙ্কে বলা হচ্ছে তিনটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তমটির 3 গুণ অপেক্ষা আমার 40 কম। ঠিক আছে, প্রথমত তিনটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যা। আমি যদি একটি সংখ্যা x ধরি, আরেকটা হবে x+2, আরেকটা হবে x+4, এরকম তিনটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম যে সংখ্যাটা, আপনারা বুঝতেই পারছেন এটি ক্ষুদ্রতম সংখ্যা, এটি হচ্ছে আমার বৃহত্তম সংখ্যা। এটি ক্ষুদ্রতম সংখ্যা, এটি হচ্ছে বৃহত্তম সংখ্যা। এখন যে জিনিসটা বলা হচ্ছে যে এখানে ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তমটির 3 গুণ যদি করা হয়, অর্থাৎ আপনি এই যে বৃহত্তমটি দেখতে পাচ্ছেন, এই বৃহত্তমটিকে যদি 3 গুণ করা হয়, এটিকে যদি 3 গুণ করা হয়, তাহলে দাবি করা হচ্ছে এই যে রেজাল্টটা আসবে, আর আবার এখানে যে রেজাল্টটা আছে, এখানে কি জাস্ট x, যদি একে 3 গুণ করেন আর এর সাথে যদি তুলনা করেন, তাহলে এখানে অঙ্কে বলা হচ্ছে যে এখানে 40 কম আছে, এটার অপেক্ষা এখানে 40 কম আছে।
তাহলে এখানে যদি 40 কম থাকে তাহলে এটা ব্যালেন্সটা কিভাবে করবে? আমি আবারও বলছি, বলা হচ্ছে যে বৃহত্তমটির 3 গুণ, তার মানে এটা 3 গুণ করার পর যদি ক্ষুদ্রতমের সাথে এটাকে তুলনা করেন তাহলে এটার অপেক্ষা এখানে 40 কত আছে? কম আছে। আমাদের সবসময় ইকুয়েশনের নিয়মটা হচ্ছে যে সমান চিহ্নের দুপাশে, ধরেন এখানে আমার 3x+4, এখানে আর এটা x, এটা কিন্তু সমান আমি লিখতে পারবো না কারণ এখানে 40 কম আছে। এটার একটা ওয়ে আছে, আমি চাইলে এখানে যদি যে 40 কম আছে সেটা যোগ করে দিলে তাহলে এটা সমান এটা হবে। এটা একটা মেথড। আরেকটা মেথড আমাদের রয়েছে যেভাবে আমরা এটা সমাধান করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এটা থেকে এটা বাদ দেই, যেহেতু এখানে 40 বেশি আছে, তাহলে এখান থেকে এটা যদি বাদ দেই তাহলে আমার 40 বের হবে। তার মানে আপনি এই দুটোর যে কোনো একটা উপায়ে আপনি সমাধান করতে পারবেন। এক হচ্ছে যত কম আছে তত যোগ করে দিয়ে এটা সমান বানিয়ে ফেলেন, অথবা এই বড়টা থেকে এই সূত্রটা বাদ দিলে যত পার্থক্য এই পার্থক্যটা লিখতে পারেন। ঠিক আছে, আপনি যে কোনোভাবেই সমস্যাটির সমাধান করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন বলেন এটি পারবেন কিনা, প্লিজ একটু দ্রুত কমেন্টে জানান যে এটি পারবেন কিনা। আর দেখুন, আমরা যে আপনাদের ক্লাস শিডিউল দিয়েছি তার তুলনায় কিন্তু আমাদের ক্লাসের সংখ্যা আরও বাড়বে। যেমন এই যে আজকের যে ক্লাসটি, এটি কিন্তু আমাদের লিস্টেড ক্লাস না, অর্থাৎ আমি আপনাদের যে ক্লাসের সংখ্যা প্রতিশ্রুতি দিয়েছি ঠিক ওই ক্লাস কিন্তু, এই ক্লাসটি কিন্তু ওর মাঝে অন্তর্ভুক্ত নেই। ঠিক আছে, এবার আমরা 53 থেকে 66 পর্যন্ত দেখব। 53 থেকে, ঠিক 53 থেকে 53 থেকে আরো একটু বেশি দেখি, 77, 53 থেকে 77 পর্যন্ত কমেন্ট একটু জানিয়ে দিন। গুড, হালিমা আক্তার, আপনি সুন্দর একটা কাজ করেছেন, সব কটা সুন্দর করে গুছিয়ে রাখছেন। এভাবেই হওয়া উচিত যে প্রবলেম সলভ ক্লাসগুলো খুব সুন্দর করে আগে থেকে গুছিয়ে রাখা, যাতে আমি কমেন্ট করার সাথে সাথে আপনারা কি করতে পারেন আমাকে জানিয়ে দিতে পারেন। তবে যে পরিমাণ সমস্যা লিখেছেন আমার মনে হয় যে সম্ভবত আপনি ক্লাস করেছেন কিনা সন্দেহ। আর যারা পিডিএফ পান না তারা এইগুলি আমাদের উপর অভিযোগটা চাপায়েন না, গ্রুপ থেকে খুঁজে নেবেন, ওইটুকু দায়িত্ব আপনাকে নিতে হবে। কারণ আমার অফিস খোলা থাকলে আপনি হয়তো অফিসে গিয়ে ধুমধাম ঢুকে বলতে পারতেন আমি তো সিট পাইনি, আমাকে সিট দেন। কিন্তু এটা তো অনলাইন জায়গা, এখানে আমরা দেওয়ার পরেও আপনারা হয়তো অনেকে টের পান না। এটা আপনারা একটু সার্চ করে এগুলি দেখে নেবেন। আপনারা ফেসবুক যদি শুধু শুধু ইউজ করেন সেটি দুঃখজনক, কারণ একটা গ্রুপে যদি আপনি যান সেখানে ফাইলগুলো এমনিতেই পাবেন। ওকে, 67 নাম্বার তাই না? তাহলে তো এখানে এই অঙ্কগুলোর মানে দাঁড়াচ্ছে যে এখান থেকে সব কটা অঙ্ক, তাই না? তার মানে আমার কাছে যেটা মনে হচ্ছে 59 নাম্বার অঙ্কটা। ছয়ষট্টি, না এই অঙ্কগুলো আমি কিভাবে করব বলুন তো? 69 থেকে 67, 59 থেকে 67, এই অঙ্কগুলোর নিয়ম আমরা এখানে আগে করিয়েছি, হুবহু অঙ্ক। তারপরেও দেখা যাচ্ছে আপনারা সবকটা প্রবলেম লিখেছেন, তাহলে তো এক হচ্ছে হয়তো আপনি আগের অঙ্কগুলো বুঝেননি।
অথবা আপনি ক্লাস করেননি, যে কোনো একটা। কারণ পূর্বের অঙ্কের সাথে সবকটাই এখানে মিল আছে। মানে আপনি একটা অঙ্ক সমাধান নাই তাতেই যদি মনে করেন এই অঙ্কটা পারবো না, এমনটা কিন্তু হলে হবে না। এখানে দেখেন, আমি যদি 59 নম্বর অঙ্কটা বলি, 59 নম্বর অঙ্কে এখানে স্বাভাবিকভাবেই দুটি সংখ্যা দেওয়া আছে। খেয়াল করেন, 59 নম্বর অঙ্কে স্বাভাবিকভাবে দুটি সংখ্যা এখানে দেওয়া আছে। অপশন টেস্ট করলেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। যেমন ক নম্বর অপশনে আছে 9 আর কত 21। আপনি এখানে এই দুটোর গুণফল কত দেওয়া আছে 189। আপনি যদি এই দুটো গুণ করেন তাহলে এটার রেজাল্ট আসবে। তারপর এদের যোগফল কত দেওয়া আছে 30। তাহলে এই দুটো যদি আবার যোগ করেন 30 আসবে। তার মানে কি ক নম্বরটাই উত্তর। সাতষট্টি 64। তার মানে অঙ্ক কিন্তু হয়ে যাচ্ছে। আর স্বাভাবিকভাবে যদি আপনি সংখ্যা দুটি দেওয়া না থাকতো তাহলে 189টাকে আপনি উৎপাদকে বিশ্লেষণ করতেন, তাই কিনা? উৎপাদকে বিশ্লেষণ করতেন 3 6 18, 3 3 9, 3 3 2 6, 1 3 7। তাহলে দেখেন এখানে আমার এমন দুটি সংখ্যা বের করতে হতো 9 3 7 21। তাহলে 9 আর 21 গুণ করলে আমার 189, এটা সমস্যা নেই। এখন আমার কথা হচ্ছে যোগ করলে 30 যেটা হবে ওটাই নেব। তাহলে 9 আর 21 যোগ করলে আমার কথা হবে 30। এখন আপনি বলতে পারতেন যে এখানে আপনি 9 না নিয়ে আমি যদি এমনটা নিতাম, কিরকম? ধরেন 3 3 9, 3 9 27 আর শুধু 7 নিতাম। ঠিক আছে, 27 আর 7 গুণ করলে আমার 189 হবে, কথা সত্য। কিন্তু আমি যদি যোগ করি তাহলে কিন্তু আমার কথা হচ্ছে না, 30 হচ্ছে না। তার মানে আমাদের এমনভাবে এগুলি সাজিয়ে নিতে হবে যেটা ওই প্রশ্নের শর্তকে সিদ্ধ করে। ঠিক আছে, ওকে। এবার আসেন, এখানে একইভাবে 60 নম্বর অঙ্কটা, এটা আপনি করে নেবেন। 60 নম্বর অঙ্কটাও আমি করিয়েছি। এটা নর্মালি পারবেন। 61 নম্বর অঙ্ক এটাও পারবেন, কারণ এটি হচ্ছে এর আগে যে অঙ্ক করেছে, মানে সরাসরি 58। তারপরেও আমি এটা অন্তর হওয়ায় আমি একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। দুটি সংখ্যার অন্তর যদি হয়, অন্তর দুটি সংখ্যার অন্তর মানে x মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে আমার 7। এরপর বলা হচ্ছে যে তাদের গুণফল, গুণফল হচ্ছে কত 60, তাই কিনা? এবার আপনি সংখ্যা দুটির একটা বের করতে হবে, এটি স্বাভাবিক। এক্ষেত্রে আমাদের উৎপাদক জোড় হিসেবে একটা কথা বলেছিলাম, উৎপাদক জোড়। যেমন এখানে 30 দুগুণে 60 হতে পারে, কিন্তু এটার বিয়োগফল তো আর আমার 7 হচ্ছে না, তাই কিনা? আবার 4 15 60 হতে পারে, এটার বিয়োগফলও আমার 7 হচ্ছে না। 12 5 12 60। দেখুন, আমি এইগুলি অঙ্ক করতে করতে একসময় বুঝতে পারবেন যে কোন উৎপাদক জোড়টা নিলে আপনার জন্য অঙ্কটা সহজ হবে। এই দুটোর বিয়োগফল দেখেন 7 হচ্ছে। তাহলে এই দুটোর মাঝে উত্তর যদি বড়টা চাই তাহলে 12, ছোটটা চাইলে 5। আমার এখানে অঙ্কটা চেয়েছে কি, এখানে সংখ্যা দ্বয়ের একটা চাইছে, তার মানে 12 অথবা 5 যেটা থাকবে সেটাই উত্তর। অপশনে 5 আছে, তার মানে এটি আমাদের আনসার। খুব সহজে উৎপাদক জোড়। এখন যদি আপনি মনে করেন যে স্যার আমি তো এই মেথডটা পারি না বলতে পৃথিবীতে কিছু নাই, আপনাকে বারবার চর্চা করতে হবে। অনেকেই আছেন নির্ঝঞ্ঝাট থাকতে চান, উনি একটা নিয়ম পারেন, ওই নিয়মের বাহিরে যেতে চান না। এটি হচ্ছে গণিত শেখার সবচেয়ে ছোট মানসিকতা। আমি ছোট মানসিকতা এভাবে হয়তো কঠিন শব্দটা ইউজ করলাম এই কারণেই, আপনি গণিতের বিভিন্ন উপায় যদি না জানেন তাহলে বিভিন্ন জায়গায় আপনি অনেক সমস্যাগুলো জটিল মনে হবে, অথবা আপনি একটা মাত্র নিয়ম জানার কারণে আপনি আপনার চলার রাস্তাটা খুবই কম মানে মানে সংকীর্ণ থাকবে, ফলে যে কোনো মুহূর্তে আপনি পড়ে যেতে পারেন। এখন বুঝে বুঝে যদি অঙ্ক করেন ইনশাল্লাহ একসময় আপনার বেসিক শক্তিশালী হবে। তার মানে আপনার শর্ট আর ব্রড মূল কথা না, মূল কথা হচ্ছে বেসিকটাকে ক্লিয়ার করা।
এই যে আমি যেটা বলছি উৎপাদক জোর, এই উৎপাদক জোর এটা গণিতের একটা প্রতিষ্ঠিত নীতি। এখন এটাকে যদি আপনি বলেন শর্টকাট, ধরেন আপনি আমাকে বললেন যে না আমি শর্টকাট পছন্দ করি না, শর্টকাট, এটি ভুল, আপনার ধারণাটাই ভুল। এটি যদি শর্টকাট বলেন তাহলে আপনার ধারণাটাই ভুল, কারণ এটি শর্টকাট না, এটি গণিতের একটা প্রতিষ্ঠিত টার্ম, যে আমরা অনেক সময় একটা সংখ্যা কোন দুটি সংখ্যার গুণফল আকারে আছে সেটা আমরা এইভাবে বের করতে পারি। কথাটা ক্লিয়ার? তো আপনাকে এই টার্মটা বুঝতে হবে, মানে আপনি চান অথবা না চান। ওকে, এবার এখানে 67 64, তাই না? আমরা 64 এরপরে 64 নাম্বার অঙ্কটা আমরা দেখতে পারি, 64 নাম্বার অঙ্কটা দেখতে পারি। দেখেন 64, ঠিক আছে, 64 নাম্বার অঙ্কটা দেখেন। 64 নাম্বার অঙ্কে কি বলা হচ্ছে? 64 নাম্বার অঙ্কে বলা হচ্ছে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল, গুণফল কত? দুটি সংখ্যার গুণফল হচ্ছে 120 এবং তাদের বর্গের যোগফল হচ্ছে 289। দেখেন দুটি সংখ্যার গুণফল, তাহলে দুটি সংখ্যার গুণফল যদি হয় তাহলে আমি এইভাবে লিখতে পারি 120। তারপর বলেছে তাদের বর্গের যোগফল, তাদের বর্গের অর্থাৎ একটা সংখ্যাকে বর্গ করলে এটা হবে, ওয়াই কে বর্গ করলে এটা হবে, অর্থাৎ এই দুটোর যোগফল তারা দাবি করতেছে কত? 289। এখন এখান থেকে আপনাকে বার করতে হবে সংখ্যা দুটোর সমষ্টি কত, এক্স প্লাস ওয়াই কত হবে। মনে রাখবেন এই ধরনের যদি বর্গের সমষ্টি থাকে, এক্স ওয়াই থাকে, এক্স প্লাস ওয়াই বের করতে হয় তাহলে আপনি সূত্র ব্যবহার করবেন। কোন সূত্রটা? আমরা জানি যে এক্স প্লাস ওয়াই, এই সূত্রটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। এই সূত্রটা কিন্তু আমরা জানি, আমি এখানে 2xyটাকে পরে লিখেছি। এখন এখানেও অনেকে প্রশ্ন করতে পারেন এটা আমি কিভাবে বুঝবো? কিভাবে বলতে কোনো কথা নেই, চর্চা করতে হবে, আপনাকে আয়ত্ত করতে হবে। আয়ত্ত চর্চা করতে করতে একসময় আপনি বুঝতে পারবেন এই টাইপের অঙ্কগুলো এই কনসেপ্টের সাথে মিলে যাওয়ায় আমরা এইভাবে সমাধান করতে পারি। এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে আমার এই জায়গায় এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 2abটা আমি পরে লিখেছি, তাহলে এটার মানটা বের করতে হবে। এটার মান বের করতে হলে এইটুকু মান আমার দেওয়া আছে 289। তারপর এক্স ওয়াই এর মানটাও আমার দেওয়া আছে। কথাটা ক্লিয়ার? এখন এই জায়গায় আপনি যদি 289 আর 240 দেখেন, এটা তাহলে যোগ করলে কত হবে? 9 হবে। 8 4 12, 2 হাতের 1 2 4 5, তার মানে 529। এখন 529 এটা তো আমাদের বর্গ চায় নাই, এটা চেয়েছে আমাদের কে? এক্স প্লাস ওয়াই। তাহলে সুতরাং এক্স প্লাস ওয়াই যদি নিতে চান, স্কোয়ার তুলতে চান, তাহলে এই পাশে বর্গমূল হবে। তাহলে বর্গমূল যদি হয় তাহলে উত্তর আমাদের মূলত কত হবে? 23। এখন আপনি বলতে পারেন যে বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করব? এর উপর আমার ইউটিউবেও বেশ ভিডিও আছে, আমার পাবলিক গ্রুপেও আছে, পেজেও আছে, আপনারা একটু দেখে নেবেন বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করব। এর উপর আমার অনেকগুলো ক্লাস আছে, ঠিক আছে? যদিও আপনাদের এই কোর্সেও এইগুলো আলোচনা করা হবে, তবে বিসিএস সিলেবাসের পরে। ওকে, বলেন বুঝতে পেরেছেন কিনা? এরপরে আমরা 67 নম্বর অঙ্কটা দেখব। 67 নম্বর অঙ্কটা আপনাদের আরো সমস্যা থাকলে দ্রুত কমেন্ট করতে পারেন, আর আপনারা কমেন্ট করতে একটু লেট করেন। নাকি আমার এখানে কমেন্ট দেরিতে পৌঁছে, আমি ক্লিয়ার না? প্লিজ বুঝতে পেরেছেন কিনা দ্রুত একটু কমেন্টে জানান। ঠিক আছে, ওকে। এবার আমি পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি, 67 নম্বর অঙ্কটা।
ওকে 21/70, তাই না? ঠিক আছে, দেখা যাবে। ৬৭ নম্বর অঙ্কটা দেখেন। ৬৭ নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3। দেখেন, দুটি সংখ্যার যোগফল x প্লাস ওয়াই, এটা বলছে তাদের বিয়োগফল যেটা আছে, মানে x মাইনাস ওয়াই, এই যে বিয়োগফলটা আছে এই বিয়োগফলের 3 গুণ হবে। কি হবে? বিয়োগফলের 3 গুণ হবে। এখন আমি আবারও বলছি, এই দুটি সংখ্যার যোগফল, এদের বিয়োগফল যা হবে বিয়োগফলের 3 গুণ হবে। তার মানে আমি যদি এটাকে এ পাশে লিখে, যে দেখেন এটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল, রাইট? দুটি সংখ্যার যোগফল, কথাগুলো সাধারণভাবে বোঝার চেষ্টা করবেন, যে দুটি সংখ্যার যোগফল তার বিয়োগফলের 3 গুণ। তার মানে বিয়োগফলের 3 গুণ কথাটা মানে হচ্ছে, বিয়োগফলকে যদি 3 গুণ করা হয়, কি করা হয়? 3 গুণ করা হয়, তাহলে যে রেজাল্টটা আসবে সেটা হবে আমার ওই দুটি সংখ্যার যোগফল। ঠিক আছে? তাহলে এবার এটা হচ্ছে, আমি আবারও বলছি, এটা দুটি সংখ্যার যোগফল, এটা বিয়োগফল, কিন্তু তারা সমান হওয়ার শর্ত কি বলছে? একে 3 গুণ করলে যেটা আসবে তার সমান হচ্ছে এটা। তাহলে আমাদের শর্ত মতো হয়ে যাচ্ছে। এবার আমরা যদি অঙ্কটাকে দেখি, x প্লাস ওয়াই, এটা 3x মাইনাস 3y। এখন আবার এখানে ছোট সংখ্যাটা মান দেওয়া আছে, আপনারা জানেন এটি হচ্ছে বড় সংখ্যা, এটি হচ্ছে ছোট সংখ্যা। এখন ছোট সংখ্যার মান এরা দিয়েছে কত? 20। ছোট সংখ্যার মানটা দিয়ে দিয়েছে 20। তাহলে কি খুব দ্রুত সমাধান করে ফেলতে পারেন। তাহলে আমরা যদি এটাকে এই পাশে নিই, এটা এই পাশে নিই, তাহলে 4y হবে। এটা ওই পাশে নিলে 3x থেকে বাদ দিলে 2x, আর এটা হচ্ছে আমার কি 4y। তাহলে খেয়াল করে দেখেন, এখন যদি আমরা x এর মানটা বের করি, y এর মানটা কত আছে? 20, আর 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে? 10। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা 40। কত? 40। অর্থাৎ আপনি স্বাভাবিকভাবে যে কাজটা করলেন সেটি হচ্ছে, শর্তটা দাঁড় করালেন, তারপর অঙ্কটা আপনার মতো করে এখানেও মান বসিয়ে দিতে পারেন, সমস্যা নেই। যে কোনো জায়গায় বসান না কেন, আমাদের তো y এর মান বসালেই হলো। আমি এই জায়গায় এসে বসালাম যে 2x সমান 4y, তার মানে কি 2 ওপাশে নিলে ভাগ হবে, y এর মানটা আমি 20 বসালাম, তার মানে x হচ্ছে 40। বলেন, একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, 70 নম্বর অঙ্কটা দেখেন। 70, এখানে 70 নম্বর অঙ্কে বলা হচ্ছে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল হচ্ছে কত? 51। এখন এই অঙ্কটার তারপরেই বলা হচ্ছে তাদের পার্থক্যের 1/4 হচ্ছে 13, সংখ্যা দুটি কত? খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। অঙ্কটা এই কারণে ইন্টারেস্টিং, এখানে বলছে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল। আপনারা অর্ধেকের যোগফল যদি একটু হিসাব করে দেখেন, তাহলে সেটি হচ্ছে কিরকম? এরকম অর্ধেকের যোগফল। আপনি যদি আরেকটু ভালো করে খেয়াল করেন, একে যদি লসাগু করেন, তাহলে লসাগু হচ্ছে কত? 2। তাহলে x দুটি সংখ্যার অর্ধেক, তার মানে এটা y হবে, তাই না? x প্লাস ওয়াই, তাহলে এটা সমান হচ্ছে 51, তাই না? তার মানে এখানে আমি একটা কথা বলি, দুটো সংখ্যাকে অর্ধেক করে যোগ করে যা পাওয়া যায়, বরঞ্চ সরাসরি ওই সংখ্যা দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করা একই কথা। দেখেন, এটা আর এটা একই কথা। তার মানে যখনই কোনো সংখ্যার অর্ধেকের যোগফল বলবে, সরাসরি সংখ্যা দুটি যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করব। ওকে, এবার যদি আমরা x প্লাস ওয়াই এই পাশে রেখে আমরা যদি ও পাশে কি করি, দেখেন গুণ করি, ভালো করে খেয়াল করে, তাহলে কত হচ্ছে? আমার 102 হচ্ছে,
রাইট? এখানে একটা জিনিস ভালো করে একটু বোঝার চেষ্টা করেন, এগুলি বেসিক। আপনারা শর্টকাট বলতে কি বুঝেন আমি জানি না, তো আমার কাছে এগুলি সবসময় বেসিক মনে হয়। এই যে দুটি সংখ্যার অর্ধেক, দেখেন আমরা যদি এখান থেকে ধরেন আমরা এই জায়গায় থাকি, যে খেয়াল করে দেখেন এতে কি ভাগ করে ওই দুটি সংখ্যার যোগফলকে ভাগ করে 51 পেয়েছিলাম। তাহলে আমরা যে উল্টো মেথড মানে করেছিলাম, সেখানে ভাগ করে যেটা পেয়েছিলাম, এখান থেকে যদি আবার এই জায়গায় পৌঁছতে চান, মানে এই জায়গায় পৌঁছতে চান, তাহলে 2 দ্বারা ভাগ করেছিলেন, 2 দ্বারা তাহলে কি করবেন, গুণ করবেন। বিষয়টি কিন্তু এর আগেও আমি উল্টো মেথডে শিখিয়েছি, যে দুটো সংখ্যাকে আপনি 2 দ্বারা ভাগ করে 51 পেয়েছেন। এখন আপনি আবার এই দুটি সংখ্যার যোগফলে আবার ফিরতে চান, আবার এই জায়গায় ফিরতে চান, তাহলে আগে 2 দ্বারা ভাগ করেছিলেন, এবার 51কে 2 দ্বারা গুণ করেন, তাহলে ঠিক ওই জায়গায় আপনি পৌঁছবেন। এখন এটি কেন দরকার? এটি এই কারণে দরকার, আপনাকে এখানে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল বলা হচ্ছে, তার মানে দুটি সংখ্যার যোগফল করলে যা ছিল এটার অর্ধেকের মান আপনার কাছে দেওয়া আছে, তাহলে সম্পূর্ণ মানটা কত হবে? অর্ধেক 2 দ্বারা ভাগ করে যা আসছিল, এবার তার উল্টো কাজ করবেন, দ্বিগুণ। তাহলে যেটা হবে, আপনি সরাসরি অঙ্কটা এভাবে করে ফেলতে পারবেন, 51কে 2 দিয়ে গুণ করে 102, দুটি সংখ্যার যোগফল পেয়ে গেলেন। এবার একইভাবে দেখেন এখানে যেটি বলা হচ্ছে, তাদের পার্থক্যের 1/4, তাদের পার্থক্যের 1/4 মানে ব্যাপারটা হচ্ছে এই যে এরকম এরকম, এটার মান দেওয়া আছে কত, 13, এটার মান দেওয়া আছে 13। এখন খেয়াল করে দেখেন, তাহলে এখানে এর মানেও কিন্তু বোঝা যাচ্ছে 4 দ্বারা কি করেছেন, ভাগ করেছেন, তাই না? তাহলে যদি আমি x - y এ ফেরত যেতে চাই, এবার এই 13-র সাথে উল্টো 4 দ্বারা কি করতে হবে, আমার গুণ করতে হবে, তাহলে এটি হচ্ছে 52। তাহলে পরীক্ষার হলে আপনি যে কাজটা সরাসরি করতে পারেন, x - y হচ্ছে 13 × 4 আমার 52। এখন আপনার প্রশ্ন তৈরি হতে পারে, আমি এত নাটক কেন করতেছি, এত নাটক কেন করতেছি? দেখেন, এত নাটক করার কারণটা হচ্ছে, আমি যদি দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার বিয়োগফল পেয়ে যাই, তাহলে আমার সংখ্যা দুটি বের করা সেকেন্ডের সময় মাত্র। আর এই অবস্থায় আমরা বেশ অনেকগুলো অঙ্ক করেছি, যে দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার বিয়োগফল যদি জানা থাকে, তাহলে আমরা জানি x সমান হবে মূলত সংখ্যা দুটির যোগফলকে 2 দ্বারা ভাগ করব, তাই কিনা? তাহলে 100 এখানে কত, 54, তাহলে কত, 7, তাহলে 7 গুণে 14, 7। তাহলে y এর মানটা কত হবে, এই দুটোকে আমরা যদি বিয়োগ করি যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে, 50, তাহলে আমার কত হচ্ছে, 25। অর্থাৎ এই যে x এবং y এর মানটা আমি মুখে মুখে খুব দ্রুত সমাধান করতে পারলাম, এটা কেবলমাত্র কখন সম্ভব হয়েছে, যখন আমার এই বেসিকটা ক্লিয়ার হয়েছে, যে দুটি সংখ্যার পার্থক্যের 1/4 মানে 4 দ্বারা ভাগ করেছিলাম, 4 দ্বারা গুণ করলে ওই দুটি সংখ্যার পার্থক্যটা পাবো। আর দুটি সংখ্যার অর্ধেকের যোগফল মানে 2 দ্বারা ভাগ করে আমি কত পেয়েছিলাম, 51, এবার 2 দ্বারা গুণ করে আমি ওই দুটি সংখ্যার যোগফল পাবো, ঠিক আছে, 102। এইভাবে এই বেসিকটাই আমাকে হেল্প করেছিল খুব দ্রুত এই চিন্তাটা করতে। তাহলে আপনি কেন শর্টকাট খুঁজবেন? আপনি একটু কষ্ট করে গণিতের বেসিকটাই স্ট্রং করেন, যেটা আপনার স্বভাব ধর্ম আপনাকে সাপোর্ট করে। পরীক্ষায় নিশ্চিতভাবে এত কিছু লেখার সুযোগ নেই। এখন এতক্ষণ তো আমি এটা বোঝাচ্ছি, ধরেন পরীক্ষার হলে কনসেপ্টটা আসলো, আমি কিভাবে সমাধানটা করব। দেখেন, আমার বেসিকটা ক্লিয়ার, আমি দুটি সংখ্যার অর্ধেকের যোগফল, দুটি সংখ্যার অর্ধেকের যোগফল হচ্ছে 51। দেখেন, আমি পরীক্ষার হলে ধরেন আমার কাছে প্রশ্নটা এভাবে আছে, তাদের পার্থক্যের 1/4 কত, 13।
আমি পরীক্ষার হলে যে কাজটা করব, পরীক্ষার হলে এই অর্ধেক দুটি সংখ্যার অর্ধেকের যোগফল, তাই না? তার মানে দুটি সংখ্যার যোগফল এত, অর্ধেক মানে কি 2 দ্বারা ভাগ করেছি, তাহলে 52 দুগুণে 102, রাইট? ঠিক প্রশ্নপত্রে আমি এই কাজটা করব। x/4 তাদের পার্থক্য, তার মানে x - y, তাহলে 4 দ্বারা ভাগ করেছি, তাহলে আমার এখানে হবে কত? 4 × 13 52। এবার সংখ্যা দুটো আমার চেয়েছে, পরীক্ষার হলে তো জাস্ট আমি এই দুটো যোগ করলে কত হচ্ছে, আমার x এর মানটা হবে, এই দুটো যোগ করলে 154, 154 অর্ধেক কত? 77। তারপর চেয়েছে কি y এর মানটাও চেয়েছে, তাহলে 102 থেকে 52 যদি চলে যায় তাহলে আমার থাকলো 50, 50 এর অর্ধেক 25, এটি আনসার। আমি পরীক্ষার হলে তো কিছু লিখবো না। কুতুবউদ্দিন ভাই, আপনি বুঝতে পেরেছেন কিনা আমি কি বোঝাতে চেয়েছি? বেসিক কেন স্ট্রং থাকতে হবে, এর কারণ হচ্ছে এই আইডিয়াগুলো যখন আপনি নিজে নিজে মনে মনে করতে পারবেন, এগুলো নিয়ে কিন্তু আমি বইতেও যথেষ্ট লিখেছি, একইভাবে আপনি দেখবেন যে আমার ক্লাসগুলিতেও অনেক তথ্য পাবেন। বলেন বুঝতে পেরেছেন কিনা? 102, 93, 94, 81, 93, সর্বনাশ অনেক অঙ্ক, 104, 102। ওকে, ঠিক আছে। আমরা প্রথমত 81 নম্বর অঙ্কটা দেখি। এখানে বলা হচ্ছে 50, 35, 35, 50, 35, 35, ঠিক আছে। এক্ষেত্রে খেয়াল করে দেখেন কি বলা হচ্ছে, মূলত বলা হচ্ছে যে 3 এর স্থানীয় মানসমূহের সমষ্টি। অঙ্কটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, কারণ এখানে আমাদের 3 এর স্থানীয় মান কে কে, দেখেন এখানে এই যে একটা 3 আছে যেটা দশক স্থানে, তাহলে 3 10-এ এখানে হচ্ছে 30, তাহলে এটা হচ্ছে শতক, এটা হচ্ছে আমার হাজার, তাহলে এটার মান হচ্ছে 1000, তাহলে কত হচ্ছে 3000, তাহলে এইদের সমষ্টি চেয়েছে, তাহলে 3000 কত হচ্ছে আমার 30 হচ্ছে। এটি মূলত অঙ্ক, খুবই সহজ অঙ্ক, ঠিক আছে। এরপর 93 নম্বর অঙ্কটা, 93 নম্বর অঙ্কটা দেখেন। 93 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল 8, সংখ্যাটির সাথে 18 যোগ করলে, তাহলে আমাদের যে অরিজিনাল নাম্বার এর সাথে যদি আমরা 18 যোগ করি, তাহলে বলা হচ্ছে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে, অর্থাৎ তখন সেটা আসে রিভার্স নাম্বারে, ঠিক আছে। অর্থাৎ দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা যেটা অরিজিনাল যে নাম্বারটা এর সাথে যদি আমি 18 কি করি, যোগ করি, তাহলে রিভার্স হবে, রাইট? তার মানে বোঝা যাচ্ছে রিভার্স নাম্বারটা আমার বড় হবে, অরিজিনাল নাম্বারটা আমার কি হবে, ছোট হবে। এটা এখান থেকে এমনিতেই বোঝা যাচ্ছে, কারণ অরিজিনালের সাথে 18 যোগ করার পর রিভার্স হচ্ছে। এখন এই জায়গায় আপনাকে বলা হচ্ছে যে সংখ্যাটি কত, জাস্ট এই জিনিসটা বের করতে হবে, সংখ্যা। এখন খেয়াল করে দেখেন যে এই অঙ্কটার ক্ষেত্রে আমি একটা বেসিক আপনাদের এর আগে বলেছিলাম। বেসিকটা কি ছিল? বেসিকটা মূলত এটাই ছিল, খেয়াল করে দেখেন
যে এই যে এটা হচ্ছে আমার কি পার্থক্য, এটি আমার পার্থক্য। পার্থক্যকে যদি আমি 9 দ্বারা ভাগ করি তাহলে থাকে 2। তার মানে এখানে যে আমার অঙ্কদ্বয় আছে, এই অঙ্কদ্বয়ের যে পার্থক্য, এই পার্থক্য আমার কত হবে? 2 হবে। অর্থাৎ 18কে আমরা একে 9 দ্বারা ভাগ করে যেটা আমরা পাবো। তাহলে এই দুইটা হওয়া মানে হচ্ছে এই আমার যে নাম্বারটা থাকবে তাদের অঙ্কদ্বয়ের পার্থক্যও কি হবে? 2 হবে। তবে এই ক্ষেত্রে মনে করবেন এটা রিভার্সের ক্ষেত্রেও সত্য এবং অরিজিনালটার ক্ষেত্রেও সত্য। তাহলে এই জায়গায় আমাদের অপশন কি কি আছে? ক নম্বর অপশন কি? 18। আমার খ নম্বর অপশনটা কি? 24। আমাদের গ নম্বর অপশনটা কি? 42। এরপর ঘ নম্বর অপশনটা কি? 81। তাহলে আমরা দেখব এদের অঙ্কদ্বয়ের পার্থক্য কত। এটা হচ্ছে 7, তার মানে এটা বাদ। আমাদের পার্থক্য হতে হবে কত? 2। এটা পার্থক্য 2, এটা আপাতত হিসেবে রাখেন। এটার পার্থক্য কত? 2, এটাকেও হিসেবে রাখেন। এটা বাদ দেন কারণ এটা পার্থক্য 7। এখন প্রশ্ন হচ্ছে এই দুটোর মাঝে কোনটা উত্তর হবে? আমাদের চেয়েছে সংখ্যাটি। সংখ্যাটি সংখ্যাটি জানতে চাওয়া মানে হচ্ছে অরিজিনাল নাম্বারটাকে চেয়েছে। কাকে চেয়েছে? অরিজিনাল নাম্বারটা। তাহলে যদি অরিজিনাল নাম্বারের সাথে 18 যোগ করে রিভার্সটা বড় হয় তাহলে অরিজিনাল নাম্বারটা ছোট হবে। তাহলে এই দুটোর মাঝে ছোট কোনটা? এই দুটোর মাঝে ছোট কোনটা? নিশ্চিতভাবে ছোট হচ্ছে 24। তাহলে উত্তর হবে কি? এটি উত্তর হবে 24। আমাকে একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে এরপর আমাদের 94 নাম্বার অঙ্কটাও কিন্তু সেম, তাই কিনা? খুবই সেম। আপনারা জানি না ভিডিওটা ভালোভাবে দেখেছেন কিনা, তবে এই অঙ্কটাও যদি আমরা খেয়াল করি একদম সেম অঙ্ক। একটু জাস্ট মিনিট। এই ওয়ালাইকুম সালাম আমদাদ, আমি একটু লাইভ ক্লাসে আছি, আমি বের হয়ে তোমাকে ফোন দিই। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এরপর আমরা 94 নাম্বার অঙ্কটা দেখব। হ্যাঁ, 94 নাম্বার। এখানে বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 7। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 9 বেশি। দেখেন, অরিজিনাল নাম্বার এর সাথে যে প্রদত্ত সংখ্যা, দেখেন ধরেন এটা রিভার্স করলেন, তাই না? অরিজিনাল নাম্বার এবং রিভার্স নাম্বারের পার্থক্য এখানে আমাকে বলা হচ্ছে কত? 9। তার মানে বোঝা যাচ্ছে এটা থেকে এটাতে 9 বেশি যদি এর সাথে 9 যোগ করেন, তার মানে তখন এটা হয়ে যাচ্ছে কি? রিভার্স। ভালো করে, কথাটা কিন্তু খুবই সহজ, যে অরিজিনাল নাম্বার এবং রিভার্স নাম্বার, অরিজিনাল নাম্বার থেকে রিভার্স নাম্বার 9 বেশি, রাইট? তার মানে অরিজিনালের সাথে 9 যোগ করলে রিভার্সটা বড় হচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে এটি হচ্ছে বড়, এটি হচ্ছে আমার ছোট। ক্লিয়ার? ওকে, এখন আমাদের যে ফ্যাক্টটা সেটা হচ্ছে এখানে চাইছে কি? চাইছে প্রদত্ত সংখ্যাটা কত। তার মানে কি এটি চাইছে, সুরটা চাইছে।
এই সংখ্যাটি চেয়েছে, রাইট? তাহলে সংখ্যাটি যদি চায় তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব খেয়াল করে। আমাদের মেইন কাজটা হচ্ছে আমরা এখানে এই যে আমাদের দুটো অরিজিনাল আর রিভার্সের পার্থক্য, সেটা হচ্ছে এই পার্থক্যটা হচ্ছে আমার কত 9। একে যদি 9 দ্বারা ভাগ করেন তাহলে থাকবে 1। তার মানে আমরা বলতেই পারি তাহলে আমাদের অঙ্কদ্বয়ের যে পার্থক্য, অঙ্কদ্বয়ের পার্থক্য হচ্ছে কত 1। অঙ্কদ্বয়ের পার্থক্য 1। এবার আমাদের ক নম্বর অপশন খ, গ এবং ঘ, এই চারটাতে একটু অপশনগুলো দেখি কোনটা থেকে দিয়েছে। 61, 25, 34 এবং 40। ঠিক আছে, তাহলে আমরা এই কনসেপ্ট থেকে ধরে নিতে পারি আমাদের পার্থক্য 1 হতে হবে। তাহলে এটা বাদ, 5 থেকে 2 গেলে 3, এটাও বাদ। তার মানে এটার পার্থক্য 1, এটার পার্থক্য 1। তাহলে আমাদের যে জিনিসটা সংখ্যাটি যেটা চাইছে এটা ছোট হবে, কি হবে? ছোট হবে। তাহলে এদের মাঝে আমাদের ছোট সংখ্যাটা বের করতে হবে। তাহলে 43, 34 এর ছোটটা হচ্ছে কত? 34। এটি আমাদের উত্তর, এটি হচ্ছে আমাদের মূলত কে উত্তর। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? একটু দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। সবই তো সেম। আর এবার একটু আমাকে কমেন্টে কি জানাবেন যে সবকটা অঙ্কই কি করার দরকার আছে? বিশেষ করে যারা 96, 102, 104 লিখেছেন তারা একটু আমাকে কমেন্টে জানান যে সবকটা কি করার দরকার আছে। যেমন 96 নম্বর অঙ্কটা এখানে 54 আছে, 54কে 9 দ্বারা ভাগ করলে আসবে কত? 6। তার মানে অঙ্কগুলোর পার্থক্য 6 কোনটাতে আছে? এখানে 39 আছে, তাই না? এটা করা যেতে পারে, যেহেতু একটা অপশনে এখানে নেই। এই অঙ্কটা করা যেতে পারে। চলেন আমরা এই অঙ্কটা দেখি। কি বলছে যে এটার পার্থক্য হবে 54। তাহলে রিভার্স নাম্বারটা এখানে বলা হচ্ছে মূল সংখ্যা হতে 54 কম। 54 কম, কম মানে হচ্ছে বোঝাই যাচ্ছে রিভার্সটা ছোট হবে, তাই কিনা? এবং অরিজিনাল নাম্বারটা আমার বড় হবে, এটা দ্বারাই বোঝা যাচ্ছে। আর এখানে আমার কাছে জানতে চাওয়া হয়েছে সংখ্যাটা, তার মানে বড়টা জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে যারা অপশন, যেমন এটাকে যদি আমরা খেয়াল করি, 54কে 9 দিয়ে যদি ভাগ করি 6, রাইট? তাহলে আমরা ক নম্বর অপশনে ক, ঘ, এখানে 28, তারপর হচ্ছে 39, 82, 39, 82, কোনোটি নয়। এই কোনোটি নয় থাকাতে আমাদের অঙ্কটা কিছুটা জটিল হয়ে গেছে। ঠিক আছে, দেখা যাক কি হয়। আমাদের প্রথম কথা হচ্ছে যে এটার পার্থক্য 6 হবে, এটাও 6 আছে, এটাও 6 আছে, এটাও 6 আছে। সাংঘাতিক ব্যাপার। দেখুন, এটা পার্থক্য 6, এটাও পার্থক্য 6, তাই কিনা? তাহলে এদের ভিতরে একটা জিনিস দেখতে হবে যে আমি যদি খেয়াল করে দেখেন, এটা যদি বড়টা ধরি 82 ধরি, এটা যদি সুটটা ধরি, তাহলে এটা বিয়োগ করলে 8, 4, 12, যেহেতু পার্থক্য বলছে 54, 54টা হতে হবে। আর এখান থেকে 3, তার মানে 54। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, তার মানে এখানে ক, গ দুটোতে হওয়ার মানে এবার এখানে আরেকটা শর্ত আছে। শর্তটা যদি ভুল করেন সেটা তাহলে সমস্যা হবে। সেটা হচ্ছে সমষ্টি একটা কথা বলা আছে। সমষ্টি বলা আছে কত? সরি, এখানে সমষ্টি দেওয়া আছে কত? 12। তাহলে সমষ্টি যদি 12 দেয়া থাকে, দেখেন এই শর্তটা মিলে গেছে যে এই দুটোর এটা থেকে এটা
54 কম, শর্ত মিলে যাচ্ছে। কিন্তু আরেকটা শর্ত মিলে নাই, সেটা হচ্ছে এদের সমষ্টি আমার এটাও 10 হবে, এটাও 10 হবে, সমষ্টি 10 হবে, তার মানে এটিও বাদ, আমার এটিও বাদ। ঠিক আছে, ওকে। এখন এটা আর এটা, এখানে তো আর অপশন নেই। এখন আপনাকে একটু কল্পনা করে নিতে হবে। কল্পনাটা কি, যে যেহেতু আমরা বড় সংখ্যাটা বের করব, তাহলে 39 এর উল্টায় দিলে এটা বড় হওয়ার কথা, তাই কিনা? তাহলে এদের পার্থক্যটা দেখি এখানে ঠিক আছে কিনা। তাহলে 9, 10, 4 হাতের 1, তাহলে এদের সমষ্টি কিন্তু 12, ঠিক আছে। 4 হাতের 1, 4, 54। দেখেন এদের সমষ্টিও এখানে যদি এটাকে, যদিও এরা দেয় নাই, কিন্তু আপনি তো এটা বুঝতে পারতেছেন যে এটা ছোট মানে 39 ছোট হবে। এটা যদি উল্টিয়ে দেখেন তাহলে 93 আসে, তাহলে 93 বার আসবে। তার মানে এটি কিন্তু আপনার সংখ্যাটা, এটি হচ্ছে কি সংখ্যাটা, আর এটা হচ্ছে আপনার রিভার্স নাম্বারটা। এটা আপনাকে মিনিমাম কমন সেন্স থেকে বুঝতে হবে, কারণ এটা একক স্থানে ছোট থাকা মানে এটা বড় থাকা মানে কি, এটা ছোট। আর 9 এই পাশে থাকলে তাহলে এটা অটোমেটিক্যালি বড় হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে দুটো শর্তই ফিল আপ করছে। এক হচ্ছে এদের যোগফল 12, আরেকটা জিনিস হচ্ছে এদেরকে রিভার্স করা হয় যদি, তাহলে এদের পার্থক্য হচ্ছে কত, 54। বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে দ্রুত কমেন্টে জানিয়ে দিন প্লিজ। ঠিক আছে, এখানকার অঙ্কগুলো সেম, আপনি সবকটাই অঙ্কই দেখবেন যে সেম হবে। ওকে, তাহলে আমি রেখে একটু সামনে যাচ্ছি। প্রয়োজনে মূল ভিডিওটা আপনারা আরও একবার দেখে নেবেন। আজকের আলোচনা থেকে তো আইডিয়া আরও একটু ক্লিয়ার হওয়ার কথা। ঠিক আছে, ওকে। আমি তাহলে আপনাদের কমেন্টের ভিত্তিতে একটু সামনে আগালাম। অলরেডি আমরা 1.5 ঘন্টা প্রায় পাস করে ফেলেছি। হ্যাঁ, তাহলে আমাদের পরবর্তী মিশনটা হচ্ছে 105 থেকে 123। খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন 105 থেকে 123। দেখেন কোনটা কোনটা সমস্যা আছে, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন। একশো নয়, তাই না? ঠিক আছে, 109, 118। দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন তাহলে সুবিধা হয়। ওকে, তাহলে এই দুটোই জাস্ট, তাই না? ওকে, ঠিক আছে, চলুন দেখা যাক। তাহলে 100 আপনারা পিডিএফ ফাইলটা একটু সংগ্রহ করে নেন ভাই, যেহেতু পিডিএফ ফাইলটা রয়েছে। ওকে, 115, তাই না? ঠিক আছে, চলুন শুরু করা যাক। 109 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, কোন সংখ্যার 1/5, কোন সংখ্যার এক, ধরেন সংখ্যাটা যদি x হয়, 1/5, এই কথাগুলো তো আপনারা বোঝেন। এটা হচ্ছে 1/5, এটা সমান সমান x কে 5 দ্বারা ভাগ করা যে কথা, এটা একই কথা। তাহলে কোন সংখ্যার 1/5, 1/5 হচ্ছে এটা। এরপর বলা হচ্ছে যে এখান থেকে 5 বিয়োগ করলে, অর্থাৎ 1/5 থেকে যদি আমি 5 বিয়োগ করি, ঠিক আছে,
5 বিয়োগ করলে বিয়োগফল 10 হবে। বিয়োগফল কত হবে? 10 হবে। তাহলে দেখেন আমরা জাস্ট এটিকে যদি সমাধান করি তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। আপনি চাইলে এটা ওপাশে নিতে পারেন, নিলে কত হবে? 15। তাহলে x/5 যদি এখানে 15 হয় তাহলে x সমান সমান কত হবে? 75 হবে। আপনি যার শুধু একটু সমাধান করলেই অঙ্কটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আসেন একশো নয়, 118, 118 নাম্বার। 118 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 118 নম্বর অঙ্কে খুব গুরুত্বপূর্ণ একটা আইডিয়া দেয়া হচ্ছে। সেটা হচ্ছে একটি সংখ্যা ও তার বিপরীত ভগ্নাংশের একটি সংখ্যা, মনে করি সংখ্যাটা x। এখন এটা যদি সংখ্যা হয় তাহলে বিপরীত ভগ্নাংশ কোনটা? আপনাদের একটা জিনিস বুঝতে হবে, যে কোনো স্বাভাবিক সংখ্যাকে রেশিও আকারে লেখা যায় অথবা ভগ্নাংশ আকারে আমরা লিখতে পারি। x কে আপনি এভাবে লিখতে পারেন, অর্থাৎ x কে আপনি এভাবে লিখতে পারেন। এটা যে কথা, এটা একই কথা। এখন ধরেন x কে এভাবে লিখলেন, একে যদি এখন আমি বিপরীত করি, তা লবকে হর, হরকে লব, এমনটা যদি করি তাহলে মূলত এটা এমন হয়ে যাবে। তাহলে এটিকে যদি একটা ভগ্নাংশ চিন্তা করি, দ্যাট মিনস এক্সটাই মূলত একটা কি ভগ্নাংশ আকারে যেহেতু লেখা যায়, ভগ্নাংশ চিন্তা করলে এর হর হবে 1, লব হবে x, তাহলে এর বিপরীত ভগ্নাংশ হবে 1/x। তাহলে কোনো সংখ্যা তার বিপরীত ভগ্নাংশ এরকম হয়, যেমন 2 যদি হতো এর বিপরীত ভগ্নাংশ এত হতো। এই বেসিকগুলো আপনাদের একটু শিখতে হবে। ওকে, এবার আসেন অঙ্কে আসেন। অঙ্কে বলা হচ্ছে তার বিপরীত ভগ্নাংশের যোগফল, অর্থাৎ এই দুটোর যোগফলের কথা বলছে। এই দুটোর যোগফল তারা দাবি করতেছে কত? সংখ্যাটির, ধরেন সংখ্যাটা যেটা ছিল, সংখ্যাটি প্রথমত এটা সংখ্যা, এটা তার বিপরীত ভগ্নাংশ। এখন ওই সংখ্যা যেটা ছিল, অর্থাৎ এটাই যদি ধরি সংখ্যাটি দ্বিগুণের সমান, তার মানে এর সাথে 2 গুণ করলে যা হয়, এটা যে কথা, এই সংখ্যাটা তার বিপরীত ভগ্নাংশ যোগ করলে যে রেজাল্ট আসবে ওই সংখ্যাটাকে দ্বিগুণ করলে সেম আসবে। ঠিক আছে, এবার আপনি যদি এখানে লসাগু করেন তাহলে x² আসতেছে 1, আসতেছে 2x আসতেছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আর আর গুণ করলে 2x² প্লাস 1, তাই কিনা? ঠিক আছে, তাহলে 2x² মাইনাস x সমান 1, এটাকে যদি এই পাশে নিয়ে আসে তাহলে x² প্লাস সমান 1। এবার আপনি যদি x² এই লাস্টের লাইনটা আমি এই পাশে নিয়ে আসলাম, মনে রাখবেন কোনো সমীকরণ থেকে যদি ধরেন আমি 4 এর বর্গমূল আমি 2 লিখতে পারি, কিন্তু যদি x² সমান 4 আমি লিখি তাহলে এটা আমার প্লাস মাইনাস 4 হবে, অর্থাৎ উত্তর হবে প্লাস মাইনাস 2। অর্থাৎ সমীকরণ থেকে যখন কোনো আমরা বর্গমূলের মান আসবো তখন সেটা প্লাস অথবা মাইনাস যে কোনোটাই ওই সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে, অর্থাৎ ওই সমীকরণকে প্রমাণ করবে। এখন লক্ষ্য করে দেখেন এই জায়গাতে, তাহলে আমরা এরকে যদি বর্গমূল বের করি, x এর মান বের করি, তাহলে প্লাস মাইনাস 1 হচ্ছে। একের বর্গমূল সবসময় 1ই হয়, তার মানে আমার উত্তরটা পজিটিভও হতে পারে, উত্তরটা আমার নেগেটিভও হতে পারে। ঠিক আছে, অর্থাৎ উত্তর +1 অথবা -1। ঠিক আছে, তাহলে একটু বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন বুঝতে পেরেছেন কিনা। আর আজকের ক্লাসটিতে ঠিক এই মুহূর্তে আমার অফলাইন বেস থেকে কেউ যুক্ত হয়েছেন এমন কেউ আছেন কিনা? অবশ্যই দোয়া করি ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে উঠুন। ঠিক আছে, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন।
ঠিক আছে, এরপর তাহলে আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। আমরা যদি সরাসরি 118 নম্বর গেলাম, তাই না? 115 নম্বর, 115 নম্বর অঙ্কটা মিসিং হয়ে গেছে, 115 নম্বরটাও সেম। ওকে, এখানে যে সমস্যাগুলো কমেন্টে জানিয়েছেন, সেটা আরো সামনে সম্ভবত। ওকে, আমি ওটা দেখতেছি। হ্যাঁ, আপনারা কমেন্টগুলো ঠিকভাবে ওখানে রাখেন, আর নতুন করে আপাতত কমেন্ট করেন না, আমি এটা আপাতত সমাধান দিচ্ছি। দেখেন 115 নম্বর, 115 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 115 নম্বর অঙ্কে বলা হচ্ছে পূর্ণ সংখ্যার 9 গুণ। মনে করি সংখ্যাটা হচ্ছে কি এক্স, এই সংখ্যাটিকে যদি 9 গুণ করা হয়, 9 গুণ করা হয়, তারপর বলা হচ্ছে যে যদি এটাকে আবার 15 গুণ করা হয়, তাহলে বলছে এটা থেকে এটা 54 বেশি। আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন, বেশি বা কম আইডিয়াটায় সাধারণত যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা বিয়োগ দ্বারা এটা বের করে থাকি, ঠিক আছে? আর গুণের ক্ষেত্রে আমরা গুণ দ্বারা বের করে থাকি, কম বা বেশি। যেহেতু এটা থেকে এটাকে 9 গুণ করলে যে মানটা আসবে, ওই সংখ্যাটাকে 15 গুণ করলে যে মানটা আসবে, বলা হচ্ছে এই দুটোর মাঝে বেশি কত? 54 বেশি। তাহলে এই বেশিটা আমরা কিভাবে বের করব? এটা বড়, নিশ্চয়ই বড়, কারণ 15 গুণ। এটা থেকে 9 গুণটা যদি বাদ দেই, তাহলে আমার 54 বের হবে। তাহলে আমার কি হচ্ছে? 54 বের হচ্ছে। বিষয়টা খুব সহজভাবে বোঝার চেষ্টা করেন। ওকে, তাহলে এই জায়গায় আমার 6x হচ্ছে 54 হচ্ছে, সুতরাং x এর মানটা হচ্ছে 6 নং 54। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? x যেহেতু চেয়েছে, সো উত্তর হচ্ছে 9। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে সেই 9 সংখ্যা যেটাকে আপনি হিসাব করলেই দেখবেন যে মিলে গেছে। ঠিক আছে, এবার তাহলে আমাদের সামনে এগোবো। এখানে 124, 123-এর পর থেকে, তাই না? 123-এর পর থেকে না, হুম, 124 থেকে 124 নম্বর অঙ্ক। আসলে এখানে তো বোঝানোর মতো আমি কিছু দেখতেছি না। 124 নিচের কোনটি 4 দ্বারা বিভাজ্য? এটা তো আমি মূল নিয়মটা পড়লেই হয়ে যাচ্ছে যে লাস্টের দুটি ডিজিট যদি 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে সেটি 4 দ্বারা বিভাজ্য। এখানে 56, তাই কিনা? 56কে আপনি 4 দ্বারা ভাগ করতে পারবেন, তার মানে সম্পূর্ণ সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, দয়া করে আবার একটু যদি আপনি কমেন্টে মানে মানে পিডিএফ ফাইলটা একবারও পড়েন, তাহলে এটা এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও মূল ক্লাসটা দেখলে আরও ক্লিয়ার হওয়ার কথা ছিল। আমি জানি না মূল ক্লাসটি দেখেছেন কিনা, কারণ ওকে, তারপরে আমি আমার মতো করে বলে যাচ্ছি। তাহলে 124 নম্বর 4 দ্বারা বিভাজ্যতার নীতিটা হচ্ছে যে লাস্টের দুটো সংখ্যা যদি 4 দ্বারা ভাগ যায়, তাহলে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। এখানে যে সংখ্যাগুলো আছে, লাস্টে 33 আছে, 56 আছে, 69 আছে, 17 আছে, এদের ভিতর কেবলমাত্র 56কেই 4 দ্বারা ভাগ করা যাবে। কথা বুঝতে পারছেন কিনা? ওকে, অর্থাৎ 4 × 14 কত হবে? 56। এরপর প্রশ্নটা হচ্ছে 125। এখানে বলা হচ্ছে সংখ্যাটি 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে এই স্টার চিহ্নের জায়গায় কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটা ব্যবহার করা যাবে?
8-এর বিভাজ্যতার নীতিটা হচ্ছে অর্থাৎ লাস্টের 3টা ডিজিটকে যদি 8 দ্বারা ভাগ করা যায়, লাস্টের 3টা ডিজিটকে যদি 8 দ্বারা ভাগ করা যায়, এখানে লাস্টের 3টা ডিজিটের ভিতর একটা ফাঁকা আছে আর দুটো দেওয়া আছে, এই জায়গায় তাহলে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে একে 8 দ্বারা ভাগ করা যায়। আর এই ক্ষেত্রে কেবলমাত্র 3 বসালেই এটা সম্ভব। যেমন এবার যদি আপনি 8 দ্বারা ভাগ করেন, কি যে এই 8 দ্বারা যদি ভাগ করেন 7 8 56, তাই কিনা? তাহলে এখানে কত? 7, 8 9 72। তার মানে এবার এই 632কে যদি 8 দ্বারা ভাগ করা যায়, তার মানে সম্পূর্ণ সংখ্যাটা আর ভাগ করার দরকার নেই। ওকে, তারপরে 127। না, আমার মনে হচ্ছে যেটা, ডোন্ট মাইন্ড, আর সম্ভবত উনি এই অংশের ক্লাসটুকু করেন নাই। আপু একটু ওনার সাথে কথা বলতে পারেন, সম্ভবত ক্লাসটুকু করেনি, যার কারণে উনি খুব সুন্দর করে সমস্যাগুলি সেট করেছেন যাতে করে আলোচনাটা চলে আসে। কিন্তু আমার রিকোয়েস্ট হচ্ছে মূল আলোচনা শুনলে এই সমস্যাগুলো এমনিতেই উনি পারবেন। আর আমার বইতেও অনেক সুন্দর করে ব্যাখ্যা আছে, কিন্তু আমার কাছে আলোচনাটা করে মজা পাচ্ছি না, কারণ সমস্যা থাকলে সেখানে আলোচনা করে মজা পাওয়া যায়, কিন্তু যে সমস্যাগুলো এখানে চলে আসছে এগুলো আসলে আলোচনা করার মতো খুব একটা সমস্যা মনে হচ্ছে না আমার। একশো 4 5 6 1 3 8 সংখ্যাটি নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? 5 দ্বারা বিভাজ্য না এই কারণেই যেহেতু একক স্থানে 5 অথবা 0 নাই। 21 দ্বারা বিভাজ্য হতে গেলে আপনি টোটালি ভাগ করে দেখেন, তাই কিনা? টোটালি ভাগ করে দেখেন যে এটাকে 7 দ্বারাও ভাগ করা যায় কিনা, 3 দ্বারাও ভাগ করা যায় কিনা। হুম ঠিক আছে, এটা একমাত্র সবকটা ডিজিট যোগ করেন, যোগ করলে যোগফলকে 9 দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, এই কারণেই এটা 9 দ্বারা বিভাজ্য। 138। ওকে, আমি 138 নম্বর অঙ্কটা দেখতেছি। নিচের কোন পূর্ণ সংখ্যাটির সর্বাধিক সংখ্যক ভাজক আছে? আমরা জানি, দেখেন এখানে যে অপশনগুলো দেওয়া আছে, অপশনগুলো দেখে একটু খেয়াল করেন। অপশনগুলি একশো 38 নম্বর অঙ্কটা দেখেন, 138 নম্বর। আপনাদেরও যদি এই এরিয়াতে সমস্যা থাকে তাহলে একটু কমেন্টে জানিয়ে। নিচের কোন পূর্ণ সংখ্যাটি সর্বাধিক সংখ্যক ভাজক আছে? এই অঙ্কগুলো আপনারা নিজেরাও যদি একটু ট্রাই করেন তাহলেও কিন্তু অঙ্ক হয়ে যায়। 84, 91, ঘ নম্বর হচ্ছে কত 95, আবার ঘ নাম্বার হচ্ছে কত 99। এখন একটা বিষয় হচ্ছে আপনার যদি এগুলি মুখস্থ থাকে তাহলে তো ভালো। 7 13 91। এখন ধরেন এই দুটো যদি পাশাপাশি তুলনা করেন, এটাকে যদি 5 দিয়ে আপনি মূলত ভাগ দেন তাহলে 5 19 কত হবে 95। তাহলে এটা 9 11 কত 99। এখন আপনি এটাকে যদি আবার ভাঙেন তাহলে 3 3 9 9 11 সরি 11, তাই না? এই ভাজক সংখ্যা এমনিতেই বোঝা যায়। এখন বিষয়টা হচ্ছে এরপরেও এটাকে অনেকগুলো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবেন। এখন মজার ব্যাপার হচ্ছে মনে রাখবেন এই সংখ্যাগুলো এটার কাছাকাছি। কি বলেন তো? এটার কাছাকাছি কাছাকাছি সংখ্যার ভিতর জোড় সংখ্যার ভাজক সংখ্যা সবসময় বেশি থাকবে। এখন বলেন আমি কোন দিকে যাব? আমি আপনাদের সমস্যা নিয়ে কথা বলবো নাকি আবার আপনারা ক্লাসও লম্বা হচ্ছে? হুম এটা খুবই টাফ। একটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে বলি,
আমি দীর্ঘ এক যুগের মতো সময় ধরে ক্লাস নিচ্ছি। আমি একটা কমেন্ট থেকে একটা জিনিস আন্দাজ করতে পারি যে ওই অঙ্কটার পিছনে আপনি কতটুকু সময় দিয়েছেন। তো কমেন্ট অনুসারে এতটুকু আন্দাজ করা যায় যে আপনি হয়তো অঙ্কটা দেখা মাত্র এড়িয়ে গেছেন, অথবা অঙ্কটা একবার করতে গিয়ে আর করেন নাই। কারণ কোন ম্যাথ প্রথমবার, দ্বিতীয়বার বা তৃতীয়বারও হয়ে যাবে ও ব্যাপারে আমি একটা অভিজ্ঞতা আছে এমনটা দাবি করতে পারি। তো আপনাদের কিছু ম্যাথ আছে যেগুলো আমি দেখলেই বুঝতে পারি আপনি একবার হয়তো দেখেছেন, দেখেই আপনার কাছে মনে হচ্ছে যে অঙ্কটা করা উচিত না। তবে আমি রিকোয়েস্ট করছি আপনাদের যত সহজ সমস্যা হোক আপনারা কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব। এখন বিষয়টা হচ্ছে ক্লাসটা লম্বা হয়েই যেতে পারে, সেক্ষেত্রে কিছু করার নেই, প্রবলেম সলভ ক্লাস, সবার সমস্যাগুলিই দেখতে হবে একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারাও একটু আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন একটু বেশি সময় দেওয়ার। আর যাদের একান্তই বুঝবেন না তারা একটু কমেন্ট করবেন, সরাসরি কমেন্ট করবেন যে স্যার আমি এই টপিকটা আসলেই বুঝতে পারিনি, আমি আপনাদের হেল্প করব। কথা বুঝতে পারছেন? কিন্তু মনে করেন যে এক নম্বর অঙ্কটা করলে আপনি 2 নম্বর অঙ্কটা পারবেন, এটা আমি জানি। এখন আপনি কি করলেন, 2 নম্বর অঙ্কটা আমাকে জিজ্ঞেস করলেন, তখন আমি ধরে নেব আপনি 1 নম্বর অঙ্কটা বুঝেননি। আপনি যদি বলতেন না এই টপিকটাই আমি বুঝিনি, তাহলে আমি পুরোটাই বেসিক বোঝাতাম। আপনারা এই জায়গায় একটু আমাকে হেল্প করবেন। যখন কোনো অঙ্ক আসলে বুঝবেন না তখন আমাকে বলবেন, বিনয়ের সাথে বলবেন, কৌশলের সাথে বলার দরকার নেই, বিনয়ের সাথে বলবেন যে আসলে এই আইডিয়াটাই আমি বুঝে উঠতে পারিনি। হয়তো আমি আর 2-1 মিনিট কথা বললাম, আইডিয়াটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? ওকে। এখন সমস্যা সেটা না, আমরা অঙ্ক করতে থাকি, ক্লাস লম্বা হলে তো হবে, ইউটিউবে মানে ফেসবুকে থেকে যাবে, আপনি চাইলে পরবর্তীতে দেখেও নিতে পারবেন। সময়টা শুধু একটু রেকর্ড করে রাখবেন যে আপনি কত মিনিট দেখেছেন, তখন পরবর্তীতে যখন লাইভে মানে আপনি দেখবেন ওর পর থেকে দেখার চেষ্টা করবেন। এখন আপনারা নিজেদেরকে হেল্প করলে আমার ক্লাস আরো শর্ট টাইমে শেষ হবে, এখানে তো আমি আপনাদের না করতে পারবো না, এটার সুযোগ নেই। ওকে, এবার আসেন নেক্সট, লাস্ট ধাপ, লাস্ট ধাপ। এবার মাত্র আর কয়েকটা অঙ্ক করব, দেখেন। লাস্ট ধাপ, 144 থেকে লাস্ট পর্যন্ত বলেন, খুব দ্রুত বলেন, 144 থেকে লাস্ট। লাস্ট। হুম, একটু দেখেন 144 থেকে লাস্ট পর্যন্ত, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। দুশত এক। একশত 49। গুড। আর কোনো সমস্যা? খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন, এটাই লাস্ট। 147।
147 নম্বর অঙ্কটা দেখেন। 147 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করুন যা 6 দ্বারা বিভাজ্য হবে। কথাটা ক্লিয়ার? 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। এখন 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি 9টা 7, 3 3 6 9টা 7, এই হয়ে গেল 7 অঙ্কের বিভাজ্য সংখ্যা। কিন্তু 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে গেল, কিন্তু একটা শর্ত দিছে। শর্তটা কি? শর্ত হচ্ছে এটা আমার সরাসরি 6 দ্বারা বিভাজ্য হতে হবে। 6 দ্বারা কি হতে হবে? বিভাজ্য হতে হবে। এখন 6 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাকে টেস্ট করতে হবে। আমি যদি এটাকে 6 দ্বারা ভাগ করে দেখি যে আসলে বিভাজ্য হয় কিনা, তাহলে এখানে আমি একটু রেজাল্টটা দেখেই 166 এরকম হবে, এবং এখানে যাই হোক 2-3টা ধাপ শেষে আমার উত্তর আসবে 3। ভাগশেষ অর্থাৎ ভাগশেষ আমার 3 আসা মানেই হচ্ছে এই সংখ্যাটা যদি নেই এটি নিঃশেষে বিভাজ্য না, নিঃশেষে বিভাজ্য নয়। কারণ এখানে এই অতিরিক্ত 3 আছে, এই 3 থাকার কারণে এটা নিঃশেষে বিভাজ্য না। কথাটা ক্লিয়ার? তাহলে আমি একটা শর্টকাট আপনাদের দিয়েছিলাম যে নিঃশেষে বিভাজ্য করার দুটো নিয়ম আছে। একটা নিয়ম হচ্ছে যে ভাগশেষটা ভাগশেষ বাদ দিলেই উত্তর চলে আসবে। আরেকটা হচ্ছে ভাজক আর ভাগশেষের পার্থক্য যদি আমরা যোগ করি, অর্থাৎ ভাগশেষ সরাসরি বাদ দিলেই একটা উত্তর। আরেকটা হচ্ছে ভাজক ভাগশেষের পার্থক্য যদি আমরা যোগ করি তাহলেও আসে। এখন প্রশ্ন হচ্ছে এখানে তো যোগ অথবা বিয়োগ কোনোটাই বলা হয় না, না বিয়োগ বলা হচ্ছে না যোগ বলা হচ্ছে, তাহলে আমরা কোনটা করব? এখানে একটা শর্টকাট আমি দিয়েছিলাম যে বৃহত্তম সংখ্যা হলে তাহলে ভাগশেষটা বিয়োগ করবেন, আর যদি ক্ষুদ্রতম সংখ্যা হয় তাহলে ভাজক আর ভাগশেষ পার্থক্যটা কি করবেন? যোগ করবেন। এটা আমি বলেছিলাম। তাহলে এটি কি বৃহত্তম সংখ্যা, তাহলে ভাগশেষটা আমাকে বিয়োগ করতে হবে। তাহলে 7টা 9 থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে একটা 6 আসবে। ব্যাস, এটি উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। এখানে 149 নম্বর অঙ্কটা নিয়ে কথা বলা যেতে পারে। 149 নম্বর অঙ্কটা বেশ ইন্টারেস্টিং একটা অঙ্ক। আমি আপনাদের একটু ক্লিয়ার করি, যদি মূল ক্লাসে কেউ ক্লিয়ার হয়ে না থাকেন তাহলে এবার হবে ইনশাল্লাহ। ধরেন একটা সংখ্যা আমরা জানি না, ধরে নিচ্ছি সেটা x। এখন একে যদি 45 দিয়ে ভাগ করা হয়, কত দিয়ে? 45 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আমার ভাগশেষ 23 থাকবে, ভাগশেষ 23 থাকবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন যে যদি ওই সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ করা হয়, তার আগে আপনারা আরেকটা জিনিস দেখেন, ভাজ্য বের করার একটা নিয়ম আছে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আপনি ভাজক আর ভাগফল গুণ করবেন, গুণ করার পর এর সাথে ভালো করে খেয়াল করেন, যদি ভাগশেষ থাকে এই ভাগশেষটা যোগ করে দিবেন। কথাটা ক্লিয়ার? তাহলে একটি সংখ্যাকে 45 দিয়ে ভাগ করা হলো, তার মানে 45 হচ্ছে এটার কি ভাজক। এখন ভাগফল দেওয়া নেই, ভাগফলটা আপনার দেওয়া নেই। আপনি যদি ভাগফল 1ও ধরে নেন, মিনিমাম 1ও যদি ধরে নেন, তাহলে দেখেন এটা ভাজ্যটা কত আসতেছে, ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে যখন আমি 45 দিয়ে ভাগ করেছিলাম, 45 দিয়ে যখন ভাগ করেছিলাম তখন ভাগশেষ দাঁড়াইছিল কত? 23। তাহলে আমার 45 যোগ 23, তার মানে আলটিমেট 8 6। এটা হচ্ছে এই অঙ্কের ভাজ্য। এই অঙ্কের ভাজ্য হচ্ছে কত? 68। অর্থাৎ এই সংখ্যাটিকে আপনি যদি 45 দিয়ে ভাগ করেন, দেখেন ভাগশেষ 23 হবে। এই সংখ্যাটিকে আপনি যদি কি করেন 45 দিয়ে ভাগ করেন, তাহলে 45-এ 45 থাকে কত? 23। এখন বলা হচ্ছে যে একে যদি আমরা আবার কি করি 9 দিয়ে ভাগ করি,
কি করি, একে যদি আবার আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে 6 নং 54, 8 7 নং 63, 7 নং কত 63। তাহলে এবার আমার ভাগশেষ কত হবে, ভাগশেষ 5 হবে। এটাই অঙ্কে চাওয়া হয়েছে, এটাই অঙ্কে চাওয়া হয়েছে যে ভাজ্যটা আগে এই কারণে বের করে নিতে পারেন, বের করে নিয়ে তাকে দিয়ে আবার 9 দিয়ে ভাগ করেন, তাহলে ভাগশেষ যেটা থাকবে এটাই উত্তর। এটা হচ্ছে একটা মেথড যেটা আপনি গাণিতিক ফর্মুলা অনুসারে বেসিক নিয়মে আপনি করতে পারেন, এটা একটা মেথড। আরেকটা বিষয় আছে যে আপনি এই কাজটা আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে আপনি দেখেন এখানে যে প্রথমবার যে 45 দিয়ে ভাগ করেছিলেন, এই 45কে কিন্তু 9 দ্বারা আমি আরেকটু সহজ করতেছি। এটা শর্টকাট হচ্ছে যে আপনি 9কে দিয়ে যদি প্রথম যে ভাজক আছে, প্রথম ভাজককে যদি পরের ভাজকটা দিয়ে ভাগ করেন, তাই কিনা, পরের ভাজকটা আমার পরের ভাগশেষটাকে যদি ভাগ করেন, কি এই যে প্রথম ভাগশেষটা কত 23, এই 23কে যদি পরের ভাজক দিয়ে আপনি কি করেন ভাগ করেন, তাহলে কত হবে 9 দুগুণে 18, দেখেন 5, 9 দুগুণে 18 5। তার মানে কি এই উত্তরটা সরাসরি আপনি এখানে পাবেন, জাস্ট শুধু এই প্রথম যে ভাগশেষটা আছে এই ভাগশেষটা পরে যাকে দিয়ে ভাগ করতে বলছে এটা দিয়ে যদি জাস্ট ভাগ করেন। এই অঙ্কটায় আমি বইতে যেভাবে দেখিয়েছি সেটা হচ্ছে যে আপনি যদি সংখ্যাটা এভাবে চিন্তা না করে আপনি এভাবে চিন্তা করতেন, ধরে নিচ্ছেন যে এই টোটাল যেটা আছে, হ্যাঁ এইটুকু। আপনি আরেকটা ব্যাপার বলি, ভাজ্য বের করার ক্ষেত্রে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ভাজকের মানে ভাজ্য বের করার সূত্র হচ্ছে ভাজক ইন্টু ভাগফল, ভাজক ইন্টু ভাগফল। অর্থাৎ আমি ধরে নিলাম যে আপনার এটার রেজাল্ট হচ্ছে ভাজ্যটা হচ্ছে x, যেহেতু ভাগশেষ আছে তাহলে ভাগশেষ কত আছে 23 আপনি ধরে নেন, তাহলে এই যে এখানে যেটা 68 পেয়েছিলেন ওটা কিন্তু এখানে পেয়ে গেলেন, তাহলে 68কে আপনি কি করেছিলেন 9 দ্বারা ভাগ করেছিলেন। আমি আবারও বলছি ভাজ্য বের করার দুটো নিয়ম আছে, একটা হচ্ছে ভাজক ইন্টু ভাগফল গুণ করলে ভাজ্য বের হয়, ভাগশেষ থাকলে অতিরিক্ত ভাগশেষ যোগ করে নিতে হয়। আমি ধরে নিলাম এই জিনিসটা হচ্ছে কত x, তাহলে ভাগশেষ 23, তাহলে এটাকেই তো আমি 9 দিয়ে ভাগ করেছিলাম। আমি বইতে জাস্ট এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে। তাহলে এই জায়গাতে ভালো করে খেয়াল করে দেখেন, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই এক্সকে তো ভাগ করা দরকার নেই, কারণ এক্স এমন একটা সংখ্যা, যেমন এই 45, এক্সটা তো এই 45, এই 45 সংখ্যাকে এটা দিয়েও ভাগ যাবে, এই 45 সংখ্যাকে এই 9 দিয়েও ভাগ যাবে, 5 নং 45। কথাটা ক্লিয়ার? দেখেন 45 সংখ্যাকে এটা দিয়েও ভাগ করা যাবে, এটা দিয়েও ভাগ করা যাবে, খেয়াল করছেন, এটা দিয়েও ভাগ করা যাবে, এটা দিয়েও ভাগ করা যাবে। এখন ফ্যাক্ট যেটা, তাহলে x নিয়ে চিন্তা করা দরকার নেই, এটা ভাগ করা যাবে, থাকলো কি 23। তাহলে 23কে যদি ভাগ করি তাহলে 23 দ্বারা ভাগ করলে আমার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ওই যে একটু আগে যে ভাগ করলাম এটা আমি বইতে আরো একটা স্মার্ট ওয়ে ব্যবহার করছি, এটা বাদ। তাহলে 23-এর ভিতর যাবে কয়বার 9 দুগুণে 18, তাহলে 18কে আলাদা করে ফেলেন, আরো থাকলে কত 5, তার মানে এটা কাটলে এটা দুবার যাবে, তার মানে আপনার ভাগশেষ থাকবে 5। অথবা সরাসরি 9 দিয়ে 23কে ভাগ করেন, 9 দুগুণে 18 থাকে কত 5। এইটাই হচ্ছে শর্টকাট। আপনি যদি অঙ্কটা ডিটেলস দেখেন এই ডিটেলসটাকেই আমরা শর্টকাট এভাবে আনতে পারি, যে এটা হচ্ছে বেসিক, তাই কিনা। অর্থাৎ একবার ভাজ্যটাকে বের করে আপনি কি করতে পারেন, ওকে 9 দ্বারা ভাগ করলে উত্তর পেয়ে যেতে পারেন। আরেকটা হচ্ছে এইটাকে যদি x ধরে নেন, যেহেতু এই 45কে এটা দিয়েও ভাগ করা যাবে আবার এটা দিয়েও ভাগ করা যাবে, তার মানে কি ওটাকে x ধরলে তার মানে ওটা এই অংশটুকু ভাগ হয়ে থাকবে কত ভাগশেষটা। এবার সরাসরি এই কারণে বলছিলাম প্রথম ভাগশেষটা যদি আমরা পরের ভাজক দ্বারা ভাগ করি তাহলে যেটা ভাগশেষ থাকবে ওটাই উত্তর। এবার একটু কমেন্টে জানান, আমি অনেক ডিটেলস এবার অঙ্কটা আলোচনা করেছি, যারা মূল ক্লাসে বুঝতে না পারছেন তারা এবার কিন্তু অনেক ভালোভাবে বুঝতে পারবেন, প্লিজ।
এবার একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। লাস্ট অঙ্ক, আমাদের সর্বশেষ অঙ্ক, যেটি হচ্ছে 200 নম্বর না 201 নম্বরে একটা অঙ্ক। এই অঙ্কটা বলছে নিচের কোনটি আমাদের কি মূলদ সংখ্যা। দেখেন, যদি কোনো সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হয়, কি হয়, পূর্ণবর্গ সংখ্যা হয় অথবা পূর্ণ ঘন সংখ্যা হয়, তাহলে সেটি আমার মূলদ সংখ্যা। তাহলে এই অপশনগুলোর মাঝে 343 হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা, কারণ 7কে যদি ঘন করেন তাহলে 343 হয়, অর্থাৎ 343কে যদি আপনি ঘনমূল করেন তাহলে 7 হবে। তাহলে এই অপশনটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, যে একদম পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যাটা হচ্ছে আমার কি মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি আর বাড়াচ্ছি না, আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। হ্যাঁ, ইনশাল্লাহ আবার নেক্সট টপিকে দেখা হবে নতুন অধ্যায়ে। আপনারা ভালো করে প্রস্তুতি নেন। আর একটা বিষয় আমি রিকোয়েস্ট করব, সেটি হচ্ছে যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রচুর অঙ্ক চর্চা করতে থাকুন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি, আমি আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে আপনারা আপনাদের নিজেদেরকে সাপোর্ট দিতে থাকুন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।